হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের ডিসি সার্কিট কোর্সের লেকচার নাম্বার 4-এ। আশা করি সবাই অনেক ভালো আছো। তাহলে চলো আমরা শুরু করি। আসো, আমরা লাস্ট ক্লাস একটা ইনকমপ্লিট আমাদের ম্যাথ ছিল, ওই যেটা আমি ভুল পাওয়ারটা বের করতে ভুলে গেছিলাম। তো চলো আমরা সেটা দিয়ে শুরু করবো। আর আজকে আমাদের টপিক পড়বো আমরা নোডাল অ্যানালাইসিস আর মেশ অ্যানালাইসিস। আর আমরা যতগুলো ম্যাথ পারি আজকে আমরা সলভ করে ফেলার চেষ্টা করবো। আমি এক্সপেক্ট করতেছি তোমরা আগের লেকচারে সবাই করে আসছো, আর এই সিরিজটা তোমরা সবাই এনজয় করতেছো। তার এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 4। তাহলে চলো একটা ম্যাথ, আমরা যেটা এটা অসম্পূর্ণ একটা ম্যাথ ছিল, এটা একটু সম্পূর্ণ করতে হবে। আমরা লাস্ট ক্লাসে কিন্তু এই ভি এ বি এটার ভ্যালু কত হবে এটা কিন্তু তোমাদেরকে বের করে দিছি। ওই জাস্ট বাকিটা করা হয় নাই, যে শো দ্যাট পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সার্কিট ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার অ্যাবজর্ব। আচ্ছা, আমি যদি আরেকটু করে করাই দিই, মানে কারণ এখানে আমাকে ইনফরমেশনগুলো আরেকবার লাগবে। দেখো এখানে খেয়াল করে দেখো, আমরা বলছিলাম তুমি দেখো মনে করার চেষ্টা করে দেখো, এই যে সার্কিটটা এটাকে যদি একটা ক্লোজ সার্কিট দেখো এটা, তাহলে এই সার্কিটে কোনো ইনপুট কারেন্ট নাই বাইরে থেকে, তাহলে এই সার্কিটে আউটপুট কারেন্টটা কত হবে? জিরো হবে। যেহেতু কোনো ইনপুট কারেন্ট নাই তাহলে আউটপুট কারেন্টও জিরো হবে। তাহলে আমরা বলতে পারি যে এইটার মধ্য দিয়ে এটার মধ্য দিয়ে কত কারেন্ট পাস হবে বলো তো? এখানে 0 এম্পিয়ার কারেন্ট পাস হবে। এখানে কতটুকু কারেন্ট পাস হবে? এখানে পাস হবে 0 এম্পিয়ার কারেন্ট, এখানে পাস হবে, যেহেতু এখানে মধ্যে কোনো ইনপুট সার্কিট মানে ইনপুট কারেন্ট নাই। তাহলে আমরা এরপর দেখছিলাম, যদি আমরা এই কারেন্টটা বের করার চেষ্টা করি, এই আইটা বের করার চেষ্টা করি, তাহলে এই আইটা কত হবে দেখো তো। এখানে আমরা অলরেডি বের করছি গত ক্লাসে, তারপর একবার করাই দিয়ে আসো, যেহেতু ইনফরমেশন আমার কাছে এখানে অ্যাভেলেবল নাই। তাহলে আই ইকুয়াল টু হবে 10 ডিভাইডেড বাই কত হবে, যেহেতু এখানে কিলো ওহমের রোধগুলো আছে। সো আমরা এখানে তাহলে দেখো কত হবে, এখানে এই 20 আর 30 কিন্তু তাহলে সিরিজে থাকবে। কেন সিরিজে থাকবে? কারণ এখান দিয়ে তো কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে যেই কারেন্টটা এখান দিয়ে যাচ্ছে সরাসরি আবার সেই দিকেই চলে আসতেছে, এদিক দিয়ে কিন্তু সে যাচ্ছে না। তাহলে দুইটা রোধে যেহেতু সেম ধরনের কারেন্ট যাচ্ছে, তাহলে দুইটা রোধ কিন্তু সিরিজে আছে। আচ্ছা, তাহলে এখানে কত হবে দেখো, এই জায়গায় তাহলে আসবে হচ্ছে 20 যোগ 30, বাট এটা তো কিলো ওহমে নেওয়া, তাই এটাকে 10⁻³ দিয়ে গুণ দিয়ে ওহমে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে আমাদের আইটা বের হয়ে আসবে। সে আইটা কত ছিল এখানে? এখানে ছিল 10 ডিভাইডেড বাই 50 ইন্টু 10⁻³। তাহলে আই হচ্ছে এখানে 2 ইন্টু 10⁻⁴, 2 ইন্টু 10⁻⁴ অ্যাম্পিয়ার, এটা হচ্ছে আই। ওকে, তাহলে এখন আমরা এই সার্কিটে কিন্তু সবগুলো এলিমেন্টের পাওয়ার বের করতে পারবো। তাহলে আমাকে আরেকটা জিনিস জানা লাগবে এখানে, যে এই ভোল্টেজ ডিফারেন্সটা কত। এটা আমরা কীভাবে বের করতে পারি দেখো তো। এখানে আমরা যেটা করতে পারি, এই জায়গায় হচ্ছে ধরো কথার কথা, তাহলে আমরা দুইটা কারেন্ট যদি বের করি, দেখো যে একটা জিনিস খেয়াল করো, যেহেতু এইখানে যে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট আসতেছে, এই বরাবর কিন্তু কোনো কারেন্ট নেই, তাহলে পুরো 5 মিলি অ্যাম্পিয়ারটাই কিন্তু এইদিকে চলে যাবে। তাহলে অ্যাকচুয়ালি এদিক দিয়ে তাহলে কতটুকু কারেন্ট পাস করবে? এদিক দিয়ে কিন্তু পুরো 5 মিলি অ্যাম্পিয়ারটাই পাস করবে। বুঝতেছো কিনা দেখো, কারণ যেই 5 মিলি অ্যাম্পিয়ারটা আসতেছিল, যেহেতু এখানে কোনো কারেন্ট নাই, তাহলে পুরো 5 মিলি অ্যাম্পিয়ার এদিকে চলে যাবে। তাহলে যাওয়ার পরে সে দুই ভাগে বিভক্ত হবে। ধরো এই কারেন্টটাকে আমি I1 নাম দিচ্ছি, আর এই কারেন্টটাকে আমি I2 নাম দিচ্ছি। চলো দুইটা ভ্যালু আমরা বের করার চেষ্টা করি। আসো, তাহলে যদি এখানে আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করি, দেখো তো I1 কত আসবে। জাস্ট আমরা কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করবো। তাহলে I1 বের করার সময় উপরে বসাবো হচ্ছে 20, আর নিচে বসাবো হচ্ছে 20 যোগ 30, রাইট। আর এখানে মূল কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু 10⁻⁵। এখানে আর কিলো ওহম থেকে ওহমেরই নেই, কারণ উপরেও কিলো ওহম নিচেও কিলো ওহম, ওই কিলো কিলো কাটাকাটি যাবে। তাহলে এখান থেকে আমরা তাহলে I1 এর মানটা পেয়ে যাব। তাহলে দেখো এখানে I1 এর মান কত আসবে, এখান থেকে I1 দেখি কত আসে। আসো, I1 আসবে 20 ডিভাইডেড বাই 50 ইন্টু 5 ইন্টু 10⁻⁵। তাহলে এটা চলে আসছে 2 ইন্টু 10⁻⁵, 2 ইন্টু 10⁻⁵ অ্যাম্পিয়ার। তাহলে খেয়াল করো, 5 মিলি অ্যাম্পিয়ার এদিকে যাচ্ছিল, এদিকে 2 মিলি অ্যাম্পিয়ার চলে গেছে, তাহলে বাকি 3 মিলি অ্যাম্পিয়ার কার দিয়ে যাবে বলো তো? 20 কিলো ওহম দিয়ে যাবে। ওটার বের করার দরকার নেই কিন্তু। তাহলে কেমন? তাহলে সো আমরা তাহলে বলতে পারি I2, তুমি চাইলে বের করতে পারো, দেখবা এটা আসবে কত? 3 ইন্টু 10⁻⁵ অ্যাম্পিয়ার, মানে 3 মিলি অ্যাম্পিয়ার। মানে জিনিসটা হচ্ছে এরকম, 5 মিলি অ্যাম্পিয়ার এখানে যাচ্ছিল, তাহলে এখানে যাওয়ার পর এখানে যাবে 2 মিলি অ্যাম্পিয়ার, ওদিকে যাবে তাহলে 3 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা, তাহলে এইবারে আমরা কিন্তু চাইলে এই ভোল্টেজটা কত সেটা বের করে ফেলতে পারি। এই ভোল্টেজটা কত সেটা আমরা বের করে ফেলতে পারি। এটা কত আসবে দেখো এখানে যদি তুমি I2 কে তাহলে 20 দিয়ে গুণ করে ফেলো, তাহলে এই ভোল্টেজটাকে তাহলে আমি V নাম দিচ্ছি। তাহলে দেখো এখানে V কত আসবে, এই V ইকুয়াল টু আসবে, কারেন্ট যাচ্ছে এখানে I2 চিন্তা করতেছি, আর রোধকে নিচে আমরা এখানে 20 কিলো ওহম, তাহলে 20 ইন্টু 10⁻⁵। তাহলে এখানে যদি ভ্যালুটা বসায় দিই, দেখো আমাদের আসবে I2 কত বের করছি আমরা? 3 ইন্টু 10⁻⁵, 3 ইন্টু 10⁻⁵ গুণন 20 ইন্টু 10⁻⁵। তাহলে দেখো এখান থেকে আমাদের V কত চলে আসে। একটা কাজ করি, এটা কিন্তু নিচে নামাই লিখে আসো, মানে ওই অনেকটাই মিশে যাচ্ছে এখানে, এই জন্য। ওকে, তাহলে দেখো এখান থেকে V তাহলে কত চলে আসতেছে, এটা
ভি তাহলে চলে আসবে এখানে জাস্ট 3 আর 20 গুণ করলেই তো হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 60 ভোল্ট। এটা হয়ে যাবে কত বলো তো, 60 ভোল্ট হয়ে যাবে। তাহলে আমরা পেয়ে গেলাম এটা যদি 60 ভোল্ট হয় তাহলে এটাও কিন্তু প্লাস মাইনাস ভি, যেহেতু প্যারালালে লাগানো এটাও কিন্তু কত প্লাস মাইনাস ভি হবে। তাহলে এই কারেন্ট সোর্সের অ্যাক্রস ভোল্টেজ কত বলো তো, সেটা কিন্তু আমাদের এই যে 60 ভোল্টই হয়ে থাকে। আচ্ছা এখন আমাকে বলতেছে রেফার টু দ্য সার্কিট শো ফিগার, আমাকে শো দ্যাট পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সার্কিট ইজ ইকুয়াল টু পাওয়ার অ্যাবজর্ব। তাহলে যতটুকু পাওয়ার ডেলিভার করবে ততটুকু পাওয়ারই কী হয়ে যাচ্ছে, অ্যাবজর্ব করতেছে, সেটা তোমাকে প্রমাণ করতে হবে। এখন একটা জিনিস যদি তুমি একটু লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু কোনো কি নাই বলো তো, কোনো কিন্তু তোমাদের এখানে ডিপেন্ডেন্ট সোর্স নাই, রাইট? তার মানে কেউ কিন্তু এখানে একটা জিনিস তুমি যদি লক্ষ্য করে দেখো, এই সার্কিটটার সাথে এই সার্কিটের কিন্তু কোনো সম্পর্ক নাই। এটা কি তোমরা বুঝতে পারতেছো? এটা দুটো কিন্তু আলাদা আলাদা সার্কিট, জাস্ট একটা ব্রাঞ্চ দ্বারা জোড়া লাগছে। কেন সম্পর্ক নাই বলতেছি, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। এমন না যে এক সার্কিটের আউটপুটটা আরেক সার্কিটের উপর ডিপেন্ড করতেছে, এরকম কিন্তু নাই, কারণ এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্স নাই। তাহলে এটা একটা ইন্ডিভিজুয়াল সার্কিট আর এটার একটা ইন্ডিভিজুয়াল সার্কিট। হোপফুলি সবার এটা বোধগম্য হচ্ছে। যদি ডিপেন্ডেন্ট সোর্স থাকতো তাহলে একটা আরেকটার উপর ডিপেন্ড হইতো, বাট এখানে কোনো ডিপেন্ডেন্ট সোর্সই নাই, তাহলে এখানে সবাই স্বাধীন। তাহলে আমরা এভাবে বের করতে পারি যে এই সার্কিটে, তাহলে এটাকে যদি আমি সার্কিট নাম্বার 1 বলি, ধর এটাকে যদি আমরা সার্কিট নাম্বার 1 বলি, কথার কথা এটাকে যদি আমি সার্কিট নাম্বার 1 বলি, তাহলে এই সার্কিট নাম্বার 1-এ পাওয়ার ডেলিভার করতেছে কে 10 ভোল্ট। তাহলে 10 ভোল্ট যত পাওয়ার ডেলিভার করবে সেটাকে কে গ্রহণ করবে, এই 20 কিলো ওহম আর 30 কিলো ওহম। আর এই সার্কিটটাতে পাওয়ার ডেলিভার করতেছে কে, এই যে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সটা। তাহলে এটা যতটুকু পাওয়ার ডেলিভার করবে বাকিরা তাহলে ততটুকু কী করে ফেলবে, পাওয়ারটাকে অ্যাবজর্ব করে ফেলবে। তাহলে এটাকে তুমি নাম দিতে পারো কি বলো তো, এই যে এই সার্কিটটা, এটাকে তুমি নাম দিতে পারো সার্কিট 2। এখন আমাকে দেখাইতে হবে এই যে সার্কিট 1 আর সার্কিট 2, এখানে টোটাল সামেশন অফ পাওয়ার কত, সামেশন অফ পাওয়ার হচ্ছে 0। তো চলো আমি তোমাকে দেখাই দিয়ে আসো। তাই অ্যাট ফার্স্ট আমরা কাজ করবো ধরো সার্কিট 1টাকে নিয়ে, সার্কিটকে সংক্ষেপে আমরা সিকেটি দিয়েও লিখতে পারি, ঠিক আছে, এটা একটা ওয়ে আর কি। সার্কিট 1 নিয়ে চলো আমরা একটু কাজ করি আসো। সার্কিট 1 নিয়ে যদি তুমি দেখতে চাও, সার্কিট 1-এ দেখো তো আমরা যদি 10 ভোল্ট, পি অফ 10 ভোল্ট কত আসবে, পাওয়ার অফ, এটা তো পাওয়ার সাপ্লাই করতেছে, সো এখানে তাহলে আমরা পজিটিভ পাওয়ার ধরবো এটাকে। তাহলে পি ইকুয়াল টু কী হয়, ভিআই হয়। দেখো তো এটার একটা হচ্ছে ভোল্টেজ কত, একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে 10, একটা হচ্ছে ভোল্টেজ হচ্ছে 10, আর এটা কতটুকু কারেন্ট সাপ্লাই করতেছে, এটা কারেন্ট সাপ্লাই করতেছে আই, আর আই এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴। তাহলে কত চলে আসবে দেখো, তাহলে এটা 2 × এখানে থাকবে 10⁻³ ওয়াট। তাহলে পাওয়ার সাপ্লাই করতেছে 10 ভোল্ট হচ্ছে এত ওয়াট। এখন তাহলে পাওয়ারকে অ্যাবজর্ব করবে কারা, এরা এবং এরা। তো তুমি যদি লিখো পাওয়ার অ্যাবজর্ব বাই 20 কিলো ওহম রেজিস্টর, সেই ক্ষেত্রে কিন্তু আর মাইনাস দিবা না। বাট যদি তুমি কথা না লিখো, যদি এভাবে লিখো যে পাওয়ার অফ কত 20 কিলো ওহম, 20 কিলো ওহম, তখন তোমাকে এখানে একটা মাইনাস লিখতে হবে। কেন? কারণ তুমি এখানে কোনো কথা লিখতেছো না। যদি তুমি লিখতে যে পাওয়ার অ্যাবজর্ব বাই 20 কিলো ওহম, সেই ক্ষেত্রে কিন্তু আর মাইনাস চিহ্নটা দেওয়া লাগতো না। বাট আমরা যেখানে যেহেতু কোনো কথা লিখতেছি না, তাহলে আমাকে প্লাস মাইনাস অবশ্যই দিতে হবে, নাহলে আমি কীভাবে বুঝবো কোন পাওয়ারটা সাপ্লাই হচ্ছে আর কোন পাওয়ারটা অ্যাবজর্ব হচ্ছে, বুঝতে পারছো? তাহলে এটা একটু কত I² আর হয়ে থাকে। তাহলে এখানে আই কত, এখানে এখানে তাহলে আমরা যদি লিখতে চাই I² × R হয়ে থাকে। তাহলে এখানে আই এর ভ্যালু কত, আই এর ভ্যালু তোমার এখানে এই যে 2 × 10⁻⁴, 2 × 10⁻⁴, তাহলে এটা স্কোয়ার হবে। আর এখানে কত, আর হচ্ছে তোমার 20 কিলো ওহম, তাহলে 20 × 10⁻³ হবে। তাহলে দেখো তো এই পাওয়ারটা কত চলে আসে এখানে, ক্যালকুলেট যদি করি, -2 × 10⁻⁴, এটার স্কোয়ার গুণন 2 × 10⁻³। তাহলে এটা চলে আসছে আমার কাছে -8 × 10⁻⁴, -8 × 10⁻⁴ ওয়াট। তাহলে এই পাওয়ারটা অ্যাবজর্ব করছে, তাই এখানে আমি মাইনাস দিছি। তাহলে সেকেন্ড আর একটা পাওয়ার বাকি আছে আমার, সেটা কোনটা বলো তো? পাওয়ার অফ যদি আমি কত বের করি, 30 কিলো ওহমটা বের করি, 30 কিলো ওহম। তাহলে এটা কত আসবে, এটাও -I² আর আসবে। তাহলে এখানেও কারেন্ট আসছিল কত, 2 × 10⁻⁴, এটার স্কোয়ার, আর এখানে আটটা কত, 30 কিলো ওহম, তাহলে 30 × জাস্ট 10⁻³ করে দিলাম। তাহলে দেখো এটা কত চলে আসছে, এটা অবশ্যই মাইনাস আসবে। তাহলে এখানে আসবে -10⁻⁴, এটার স্কোয়ার গুণন 30 × 10⁻³ 10⁻³। সো এটা চলে আসছে তোমার -1.2 × 10⁻³ ওয়াট। সো তুমি তাহলে এখানে সামেশন অফ পি করে দেখো সার্কিট 1-এ। তাহলে সার্কিট 1-এ আমি যদি সামেশন অফ পি করি, তাহলে টোটাল পাওয়ারের সামেশন তাহলে হচ্ছে 2 × 10⁻³ তারপর এটা মাইনাস, তাহলে প্লাস, বাকিটা মাইনাস হয়ে যাবে এখানে, -8 × 10⁻⁴ প্লাস, তাহলে -1.2 × 10⁻³ দেখো তাহলে কত চলে আসছে এটা, এটা আসবে 2 × 10⁻³
টেন ইনভার্স অফ 3 মাইনাস 8 ইন্টু টেন ইনভার্স অফ 4, তারপর হচ্ছে যে কত মাইনাস 1.2 ইন্টু টেন ইনভার্স অফ 3। তাহলে এটা চলে আসছে 0। তাহলে করে চলে আসছে দেখো এই যে 0। আমরা তো সবাই জানি কেন 0 আসছে, কারণ এখানে পাওয়ার ডেলিভার্ড টোটালটাই কী হয়েছে, পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে। পাওয়ার ডেলিভারি করলে কত হয়েছে, পাওয়ার অ্যাবজর্ব হয়ে গেছে। এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। কেমন, পাওয়ার ডেলিভার্ড বাই দ্য সার্কিট ইজ ইকুয়াল টু দ্য পাওয়ার অ্যাবজর্ব। তাহলে সার্কিট 1-এ প্রমাণ করছি, তাহলে সার্কিট 2 তো তাহলে আমি কি করতে পারি, এটা বলো তো, প্রুফ করতে পারি। সার্কিট 2, তো সার্কিট 2-তে যদি তুমি অ্যাট ফার্স্ট আগে বের করতে চাও যে তোমার 5 মিলি অ্যাম্পিয়ার কতটুকু তোমার এখানে পাওয়ার সাপ্লাই করতেছে, পাওয়ার অফ 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে পি ইকুয়াল এখানে ভিআই হবে, যে কোনো সোর্সের ক্ষেত্রে ভিআই হয়। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, এটা তো পাওয়ার সাপ্লাই করে, তাহলে আমি পজিটিভ ধরে নিতে পারি। তাহলে এখানে ভি কত, এই যে ভি তুমি বের করছো এখানে 60 ভোল্ট, এই যে প্লাস দিয়ে দেখুন কারেন্ট বের হচ্ছে, তাহলে এই ভিটা কত, ভিটা হচ্ছে 60 ভোল্ট ইন্টু এটা কারেন্টটা কত, কারেন্ট হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে 5 ইন্টু 10 ইনভার্স অফ 3। তাহলে এই ভ্যালুটা আমরা বের করবো। এরপরে যদি আমরা বের করতে যাই পাওয়ার অফ 30 কিলো ওহম, 30 কিলো ওহম, তাহলে এটা যদি পাওয়ার অ্যাবজর্ব করতেছে তাহলে মাইনাস দিব। এখানে কারেন্ট যাচ্ছিল কত, I1, তাহলে এখানে I1 কারেন্ট যাচ্ছিল I1 স্কোয়ার ইন্টু 30 কিলো ওহম, সো 30 ইন্টু 10 ইনভার্স অফ 3। ভ্যালু বসাই দিব, ভ্যালুটা কত দেখো, I1-এর ভ্যালু কত, I1 বের করছো তুমি এখানে 2 ইন্টু 10 ইনভার্স অফ 3, তাহলে 2 ইন্টু 10 ইনভার্স অফ 3 এটার স্কোয়ার ইন্টু 30 কিলো ওহম, 30 ইন্টু তুমি এখানে কত 10 ইনভার্স অফ 3। এটাকেও তুমি চাইলে ভিআই দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আর যদি পাওয়ার অফ বাকি যেটা আছে 20 কিলো ওহম, ওইটা যদি বের করতাম, বাকি কত 20 না, হ্যাঁ 20, তাহলে কত আসতো, ওইখানে কারেন্ট যাচ্ছিল মাইনাস কত বলো তো, 20-র মধ্যে কারেন্ট আছে I2, তাহলে I2 এটার স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে তুমি ভ্যালু বের করো, আর I2 ভ্যালু কত আসছিল, 3 মিলি অ্যাম্পিয়ার ছিল, 3 ইন্টু 10 ইনভার্স অফ 3 স্কোয়ার, আর এরপর আছে 20 ইন্টু 10 ইনভার্স অফ 3। সো এখানে সবগুলো ভ্যালু বের করে দেখো তো কত আসে, 60 ইন্টু 5 ইন্টু 10 ইনভার্স অফ 3, সো এটা চলে আসছে 0.3, এটা চলে আসছে কত 0.3 ওয়াট। এরপরে মাইনাস 2 ইন্টু 10 ইনভার্স অফ 3 এটার স্কোয়ার গুণন 30 ইন্টু 10 ইনভার্স অফ 10 টু দি পাওয়ার 3, কারণ এটা কিলো ওহমে, তো 10 টু দি পাওয়ার 3 হবে, প্লাস হবে। কেমন, আমি একটা ভুল করছি এখানে, এক্সট্রিমলি সরি, এটা প্লাস হবে যেহেতু কিলো ওহম থেকে নিচ্ছ। ওকে, তাহলে এটা হচ্ছে -0.12, এটা আসছে কত -0.12 ওয়াট। আর এটা কত আসবে দেখো এখানে 10 টু দি পাওয়ার 3, তাহলে এখানে আসছে -3 ইন্টু 10 ইনভার্স অফ 3 এটার স্কোয়ার ইন্টু 20 ইন্টু 10 টু দি পাওয়ার 3, সেটা চলে আসছে তোমার দেখো -0.18 ওয়াট। সো তুমি যদি এবার এই তিনটাকে যদি সামেশন অফ পি করো, তো এখানে দেখো সামেশন অফ যদি পি করো এখানে, তাহলে দেখবা 0.3 যোগ -0.12 যোগ -0.18, সো বুঝতেই পারতেছো কত চলে আসবে, এটা 0 ওয়াট। তাহলে পাওয়ার যতটুকু ডেলিভার হয়েছে, পাওয়ার ততটুকু কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে। ওকে, সো এইভাবে করে কিন্তু আমরা প্রুফ করে ফেললাম। সো এটা তুমি একটু গুছায় লিখে দিবা, আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট অঙ্কে যাই। এই অঙ্কটা তাহলে আমরা এখন, আচ্ছা এই অঙ্ক তো নাই, তাহলে আমাদের নতুন টপিক স্টার্ট হবে, সেটা কি বলো তো, নোডাল অ্যানালাইসিস। তো নোডাল অ্যানালাইসিস জিনিসটা কি, দেখো তোমার পুরো সার্কিটকে সলভ করার জন্য অনেক তো নিয়ম আছে, তবে দুইটা কমন নিয়ম দ্বারা বা অ্যানালাইসিস দ্বারা আমরা সার্কিটকে সহজে সিম্পলিফাই করে সলভ করতে পারি। একটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ম্যাশ অ্যানালাইসিস। তো জিনিসটা কি আমি তোমাকে একটু করে বলি। নোডাল অ্যানালাইসিস, তাহলে এখানে নামই আছে নোড। আমরা বেসিক্যালি এখানে যে কাজটা করি, প্রতিটা নোডের ভোল্টেজ বের করি আমরা। আরেকটা যেটা আছে ম্যাশ মানে তোমার হচ্ছে একটা লুপ। তো আমরা ম্যাশ অ্যানালাইসিস আমরা দেখবা একটা লুপের কারেন্ট বের করি। তাহলে নোডাল অ্যানালাইসিস আমরা কী করবো বলো তো, নোডের ভোল্টেজ বের করবো। অ্যাট ফার্স্ট তোমার পয়েন্ট তো এটা, যে প্রথম পয়েন্টটা কি, নোডাল অ্যানালাইসিসে আমরা নোডের ভোল্টেজ বের করি। আচ্ছা, অনেক সময় হবে তোমার সার্কিটে, মেজরিটি ক্ষেত্রে যেটা হয়, কোনো পার্টিকুলার নোডের ভোল্টেজটা কিন্তু উল্লেখ করা থাকে না। তখন যে কাজটা করতে হবে, পুরো সার্কিটে একটা রেফারেন্স ভোল্টেজ ধরতে হবে, যেটাকে আমরা গ্রাউন্ড জিরো ভোল্টেজ ধরবো। ভাই কিছুই বুঝতেছি না, আমাকে একটু উদাহরণ দিয়ে বুঝান। কোনো সমস্যা নেই, চলো আমি একটা সার্কিটে তোমাকে বোঝাচ্ছি। কেমন, একটা সার্কিট আঁকার মাধ্যমে তোমাকে চলো কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। আসো, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, নোট কী জিনিস সব বুঝাবো, রেফারেন্স ভোল্টেজ কী জিনিস সব বোঝাচ্ছি, ঠিক আছে? তো একটা সার্কিট আঁকি আগে। আসো, এখানে একটা আমরা বের করতেছি, ঠিক আছে। তারপর চলো আমি এখানে এলিমেন্টগুলোকে দিয়ে আগে, তারপর ব্যাখ্যা করতেছি। এখানে আমরা একটা সোর্স দিয়ে আসো, দেন আমরা এখানে একটা রেজিস্টর দিই। ওকে, তারপর হচ্ছে আমরা এখানে একটা রেজিস্টর দিই, এই জায়গাটা রেজিস্টর দিব, এই জায়গাটা রেজিস্টর দিব,
এই জায়গাটা কারেন্ট সোর্স দিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ একটা সার্কিট আমরা এখানে আঁকছি, ওকে একটা সার্কিট আমরা এখানে আঁকছি, এটাকে আমরা 10 ভোল্ট বললাম, তারপর ধরো এটাকে হচ্ছে 2 অ্যাম্পিয়ার বললাম, আর এরপর এটা ধরো 2 ওহম, এরপর এটা ধরো 1 ওহম, এটা ধরো 5 ওহম, কথার কথা যে কোনো র্যান্ডম ভ্যালু নিচ্ছি আমরা, এটা ধরো 10 ওহম, ঠিক আছে? এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে। আচ্ছা নোড বলতে কি বোঝায় সেটা আগে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। দেখো ধরো নোড আসলে পয়েন্ট বেসিক্যালি, আর কিছুই না। ধরো এইখানে একটা পয়েন্টকে তুমি চিন্তা করবা, এই পয়েন্টটাকে তুমি চিন্তা করবা, এই পয়েন্টটাকে ধরো তুমি এ নোড নাম দিলা। ধরো কথার কথা আমরা এই পয়েন্টটাকে কি নাম দিলাম, এটা হচ্ছে আমাদের এ নোড। ধরো কথার কথা এই নোডটাকে আমি এ নাম দিলাম। তাহলে এটা যদি এ হয়, কতক্ষণ এ নোডটা থাকবে? নোড আসলে অ্যাকচুয়ালি পয়েন্ট, এটা যদি এ নোড হয়, দেখো ততক্ষণ পর্যন্ত একই নোড বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার অন্য কোনো এলিমেন্ট না আসে। একটা কাজ করতে পারেন, আমি এটাকে চলো ছোটো হাতের এ দিয়ে বুঝাই, কারণ এটাকে অনেক আবার এম্পিয়ার ধরতে পারো, তো এটাকে আমি ছোটো হাতের এ দিয়ে দিই। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ছোটো হাতের এ নোড। তাহলে ততক্ষণ পর্যন্ত সেম নোড থাকবে যতক্ষণ পর্যন্ত নতুন কোনো এলিমেন্ট না আসে। তার মানে এটা যদি এ নোড হয়, এটাও এ নোড হবে, এটাও এ নোড হবে, বাট এটা কি এ নোড হবে? এইটা না, কেন? মাঝখানে একটা এলিমেন্ট চলে আসছে। আচ্ছা এটা যদি এ নোড হয়, এটাও এ নোড, এগুলো সব এ নোড, এতটুকু পর্যন্ত এ নোড হবে, এতটুকু পর্যন্ত। এটা কি আর এ নোড হবে? না, কারণ মাঝখানে এলিমেন্ট চলে আসছে। তাহলে এটা কিন্তু আর এ নোড হবে না, বুঝতে পারতেছো? তার মানে আমি তোমাকে বলতে পারি, তাহলে এটা যদি আমাদের এ নোড হয়, তাহলে এ নোড কোনটা কোনটা? এই নোটটাকেও এ বলতে পারো, এই নোটটাকেও এ বলতে পারো, এটাকে এ বলতে পারো, বাট এটাকে তুমি আর এ বলতে পারবা না, কারণ কেন? মাঝখানে একটা এলিমেন্ট চলে আসছে। হোপফুলি সবাই বুঝতে পারছো। তাহলে আমাকে বলো তো, এটাকে কি আমি এ বলতে পারবো? না, কারণ এইটাকে মাঝখানে কি চলে আসছে? একটা এলিমেন্ট চলে আসছে। তাহলে এটাকে আমার কি নোট নাম দিতে হবে বলো তো? এখানে এটাকে ধরা যাক আমি বি নোট নাম দিব। তাহলে এই নোটটাকে আমি কি নাম দিলাম? এখানে বি নোট নাম দিলাম। কারো কোনো আপত্তি আছে? আশা করি কারো কোনো আপত্তি নেই। তাহলে আমরা একটা নোট পাইলাম এ, একটা নোট পাইলাম এখানে বি, ওকে? আচ্ছা আরেকটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, তাহলে আমরা একটা এ নোট নাম দিলাম আর একটা বি নোট নাম দিলাম। আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কোনো নোডের ভোল্টেজ কি তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে? কোনো পার্টিকুলার নোডের ভোল্টেজ? এটা কিন্তু 10 ভোল্ট, এটা দ্বারা বোঝাচ্ছে এই দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। এখানে কিন্তু কোনো নোডের ভোল্টেজ, পার্টিকুলার নোডের ভোল্টেজ কিন্তু দেওয়া নেই। তাহলে এই জন্য নোডাল অ্যানালিসিসে যেটা করতে হয়, আমরা একটা তোমার রেফারেন্স নোড ধরে নিই, যার ভ্যালু আমরা জানি, সেটাকে আমরা গ্রাউন্ড চিন্তা করি। যেমন আমি তোমাকে বলি একটা জিনিস, দেখো এই যে গ্রাউন্ড যেটা থাকে, গ্রাউন্ড এটা নিশ্চয়ই তোমরা সবাই জানো। এই যে গ্রাউন্ড সার্কিটে যে গ্রাউন্ড থাকে, গ্রাউন্ডটাকে কীভাবে প্রকাশ করে? এই যে এইভাবে করে প্রকাশ করে, রাইট? এই গ্রাউন্ড থাকা মানে সেই নোডে, যেই নোডে তুমি গ্রাউন্ড চিন্তা করবা, সেই নোডের ভোল্টেজ কত হয় বলো তো? 0 ভোল্ট হয়। যে নোডে তুমি গ্রাউন্ড চিন্তা করবা, সেই নোডের ভোল্টেজটা কত হয়? 0 ভোল্ট হয়। তো যেহেতু এই সার্কিটে কোনো নোডের ভোল্টেজ দেওয়া নাই, তাই আমি কি করবো জানো? আমার সুবিধা মতো, এটা আমার ইচ্ছা মতো যে কোনো নোডকে আমি 0 ভোল্ট ধরতে পারি। তবে সবচেয়ে সহজ যেটা মানে তোমার হচ্ছে যে যেটা সবচেয়ে কনভেনিয়েন্ট ওয়ে, সেটা হচ্ছে সবগুলা ব্রাঞ্চ যেখানে যে নোডে এসে মিলিত হবে সেটাকে 0 ভোল্ট ধরো। এটা ধরলে তোমার ক্যালকুলেশনটা একটু ইজি হয়। মানে তুমি চাইলে এই নোটটাকে গ্রাউন্ড চিন্তা করতে পারবা, বা এই নোটটাকে এখানে একটা গ্রাউন্ড লাগাই দিতে পারবা, এখানে একটা গ্রাউন্ড লাগায় এই নোটের ভোল্টেজটা তুমি 0 ভোল্ট বলতে পারবা, কোনো সমস্যা নেই। তুমি চাইলে এখানেও গ্রাউন্ড লাগায় 0 ভোল্ট বলতে পারবা, কোনো সমস্যা নেই। বাট আমরা এমন একটা নোটকে আমরা গ্রাউন্ড চিন্তা করবো বা 0 ভোল্ট চিন্তা করবো যেখানে এসে বাকি সব ব্রাঞ্চ মিলিত হয়েছে। এটা করলে কি লাভ হবে ভাই? এটা করে লাভ, তোমার ক্যালকুলেশনটা কিছুটা সুবিধা হবে, তুমি নিজে বুঝতে পারবা। তাহলে বলো তো এই সার্কিটে গ্রাউন্ডটাকে আমরা কোনটা চিন্তা করতে পারি? আমরা যেটা করতে পারি, আমরা এই নোটটাকে, এখানে একটা নোট আছে না, এইখানে আমরা একটা গ্রাউন্ড চিন্তা করতে পারি। তাহলে যেই মুহূর্তে গ্রাউন্ড এটাকে ঘোষণা করলাম, সেই মুহূর্তে এই নোটের ভোল্টেজ কত হয়ে গেছে? 0 ভোল্ট হয়ে গেছে। দেখো বুঝতে পারছো কেন এটা নোটটাকে চিন্তা করছি? কারণ এখানে দেখো এই ব্রাঞ্চটা এখানে এসে মিলিত হয়েছে। দেখো এইটা যেই নোট, খেয়াল করে দেখো সেটা হচ্ছে এই নোটটা যা, এই নোটটাও কিন্তু ঠিক তা, এই নোটটাও সেম নোট, এটাও কিন্তু সেম নোট, মানে এই চারোটাই কিন্তু আসলে সেম নোট। কারণ এখানে দেখো কোনো এলিমেন্ট কিন্তু এসে আর মাঝখানে নাই। তাহলে এটাকে তুমি যদি সি নোট বলো, এটাও সি নোট, এটাও সি নোট, এটাও সি নোট, বুঝতে পারছো? তাহলে আমরা বেসিক্যালি নোড অ্যানালাইসিসে কী করতে হয়? একটা রেফারেন্স নোট চিন্তা করতে হয়। কি চিন্তা করতে হয়? একটা রেফারেন্স, এখানের মধ্যে তোমার হচ্ছে একটা রেফারেন্স ভোল্টেজ নিতে হয় বা নোট চিন্তা করতে হয়।
এবং রেফারেন্স ভোল্টেজ হিসেবে আমরা কত ভোল্টকে নিই, 0 ভোল্টকে নিই। 0 ভোল্টকে কীভাবে নিবা, সেই যে কাজটা করে সেই নোডের মধ্যে কি লাগাই দাও, একটা গ্রাউন্ড লাগাই দাও। তাহলে আমরা যে কাজটা করলাম, আমরা এই নোডের মধ্যে গ্রাউন্ড লাগাই দিলাম, তাহলে এটা 0 ভোল্ট হয়ে গেছে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এই নোডটাও কত হবে, এই ভোল্টেজটাও 0 ভোল্ট হবে, এই ভোল্টেজটাও 0 ভোল্ট হবে, এই ভোল্টেজটাও কত হবে বলো তো, 0 ভোল্ট হবে। এটা হচ্ছে প্রথম কাজ। নোডাল অ্যানালাইসিসের প্রথম ধাপ হচ্ছে এটা, তোমাকে একটা রেফারেন্স ভোল্টেজ ডিফাইন করতে হবে। আমরা একটা রেফারেন্স ভোল্টেজ, যেটাকে আমরা গ্রাউন্ড বলতে পারি, সে আমরা ডিফাইন করে দিলাম যে গ্রাউন্ডটা আমাদের এইখানে কানেক্টেড, এই জায়গায় কানেক্টেড গ্রাউন্ডটা। তাহলে এই নোডের ভোল্টেজটা 0 হয়ে গেছে। এটা যে নোট এটাও সেম নোট, এটাও সেম নোট, তো এটাও 0, এটাও 0, এটাও 0। বুঝা গেছে? আশা করি আমরা গ্রাউন্ডের ব্যাপারটা বুঝতে পারছি, বা রেফারেন্সের ব্যাপারটা সবাই বুঝতে পারছি। আচ্ছা, এটা নিয়ে এত সুবিধা কী হয়েছে? এটা নিয়ে এত সুবিধা হয়েছে এরকম, দেখো, যেহেতু আমরা এই নোডের ভোল্টেজ 0 ভোল্ট, তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে বলতে পারবা কেউ? এটা যদি 0 হয়, তাহলে এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট, আর এই নোডটা হচ্ছে হায়ার পোলারিটির সাথে যুক্ত, তাহলে এই নোডের ভোল্টেজ হবে 10 ভোল্ট। দেখো বুঝতে পারছো কিনা? আরেকবার বলি, যেহেতু এটা 0 ভোল্ট আর এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 10 ভোল্ট, ভোল্টেজ ডিফারেন্স, এখানে যে প্লাস মাইনাস যে ভ্যালুটা থাকে সেটা ভোল্টেজ ডিফারেন্স বোঝায় এই দুই নোডের। এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটাকে 10 ভোল্ট বলতে হবে। কারণ এটাকে কেন 10 ভোল্ট বলবো, এটাকে -10 বলবো না কেন? কারণ এইটা হচ্ছে যে প্লাসের সাথে যুক্ত এই নোডটা, তাহলে হায়ার পোলারিটি এটা, তাহলে 0 হইলে এটা কী হবে বলো তো, এটা 10 ভোল্ট হবে। বুঝতে পারছো? যদি তুমি রেফারেন্স হিসেবে এইখানে যদি এটাকে 10 ভোল্ট চিন্তা করতা, কথার কথা, তুমি চিন্তা করলে ভাই আমি গ্রাউন্ড রেফারেন্স হিসেবে আমি গ্রাউন্ড ধরবো না, আমার ইচ্ছা আমি 10 ভোল্ট ধরবো, রেফারেন্স হিসেবে আমি গ্রাউন্ড ধরবো না, আমি কি ধরবো বলো তো, 10 ভোল্ট ধরবো। তাহলে কি হবে, যদি এটাকে 10 ভোল্ট চিন্তা করো, কোনো সমস্যা নাই, এটাও 10 ভোল্ট হবে, এটাও 10 ভোল্ট হবে, এটাও 10 ভোল্ট হবে। এটা 10 ভোল্ট হলে এটা কিন্তু তখন আবার 20 ভোল্ট হয়ে যাবে। বুঝতে পারছো? তুমি যে রেফারেন্স সবসময় যে 0 ভোল্টেজ ধরতে হবে তা কিন্তু ম্যান্ডেটরি না। তুমি চাইলে রেফারেন্সকে 10 ভোল্ট 500 ভোল্ট যা ইচ্ছে তাই করতে পারো। কারণ রেফারেন্স মানে তুমি যেখান থেকে পরিমাপ করবা, যেটা সাপেক্ষে। তো নর্মালি আমরা কনভেনিয়েন্টের জন্য আমরা 0 ভোল্টে চিন্তা করি। সো এটা যদি 0 ভোল্ট হয়, তাহলে এটা কত হবে বলো তো, এটা হবে 10 ভোল্ট। বুঝতে পারছো নাকি বুঝা নেই? আচ্ছা, এটা আমরা এতটুকু সবাই বুঝতে পারলাম। এইবার এইটা প্রথম পয়েন্ট গেছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমরা যে কাজটা করি, আমরা নোডাল অ্যানালাইসিসে আমরা KCL ইউজ করি নোডের মধ্যে। নোডাল অ্যানালাইসিস আমরা কি ইউজ করি, KCL কি ইউজ করি, KCL। তাহলে নোডাল অ্যানালাইসিস আমরা কি ইউজ করবো, KCL, ওই যে কিরশফের কারেন্ট ল, কোনোটা নোডের মধ্যে যতটুকু কারেন্ট প্রবেশ করবে ঠিক ততটুকু কারেন্ট বের হয়ে যাবে। আচ্ছা, আমরা একটা জিনিস এখানে আমি তোমাকে দেখাই, দেখো একটা কারেন্টের কনসেপ্ট আছে, সেটা হচ্ছে এরকম। দেখো, ধরো এইটা আমি একটা কথার কথা, এখানে ধরো আমি একটা এই তার নিলাম, এই তারে ধরে একটা রোধকে রাখবো, আমি এই তারে ধরে একটা রোধকে রাখবো, ঠিক আছে? এখানে আমার ধরে একটা রোধ আছে। আচ্ছা, তাহলে এই রোধের মান ধরো আর। এখন এই নোডটাকে, এই নোডের এখানে একটা নোড আছে, এই জায়গায় একটা নোড আছে। এখন এই নোডের ভোল্টেজটা ধরো, এটাকে আমি এ বললাম, তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে, VA হবে। আর এই নোডকে আমি ধরো B বললাম, তাহলে এই নোডের ভোল্টেজ হবে VB। আচ্ছা, কারেন্ট যদি কোনো কারণে এ নোড থেকে বি নোডের দিকে যায়, কারেন্ট যদি কি হয়, এ নোড থেকে বি নোডের দিকে যায়, তাহলে I ইকুয়াল টু কত হয়ে থাকে বলো তো, I ইকুয়াল টু কত হয়ে থাকে, I ইকুয়াল টু হয়ে থাকে, যেহেতু এ নোড থেকে বি নোডের দিকে গেছে, তাহলে এখানে I ইকুয়াল টু কত হবে, এই যে VA মাইনাস VB ডিভাইডেড বাই কত হবে বলতে, এখানে আর হবে। এটা তো একদম নর্মাল একটা বেসিক জিনিস, তাই না? VA মাইনাস VB ডিভাইডেড বাই কত হবে, আর হবে। ওকে, দেখো বুঝতেছো কিনা জিনিসটা? কারণ একটা জিনিস চিন্তা করে দেখো, কারেন্ট এই রোধের ক্ষেত্রে কারেন্ট যেদিকে প্রবেশ করে সেটাকে তুমি প্লাস বলো, এটাকে তুমি মাইনাস বলো, তাহলে এই যে হায়ার পোলারিটি কোনটা, ভি এর প্রান্তটা, তাহলে ভোল্টেজ ডিফারেন্স যখন বের করবা তখন VA থেকে VB বাদ দিবা। আমরা অলরেডি পড়াইছি, যারা পাওয়ার অ্যাবজর্ব করে, যেমন রোদ পাওয়ার অ্যাবজর্ব করে, তাহলে রোদের যেদিকে কারেন্ট প্রবেশ করে সেটা হয় প্লাস টার্মিনাল, আর যেদিক দিয়ে বের হয় সেটা হচ্ছে মাইনাস টার্মিনাল। তাহলে প্লাস টার্মিনালে VA আছে, মাইনাস টার্মিনালে VB আছে। তাহলে এই জন্য আমরা যখন ভোল্টেজ ডিফারেন্স বের করবো তখন আমরা VA মাইনাস VB করবো। সে এত জটিল টেকনিক মনে রাখার দরকার নেই, টেকনিকটা হচ্ছে এটাই মনে রাখবা। ধরো কারেন্ট কোথেকে কোথায় গেছে, এ থেকে বি এর দিকে গেছে, এই যে দেখো এ থেকে সেই কারেন্টটা কোথায় গেছে, বি এর দিকে গেছে। তাহলে যখন তুমি কারেন্ট I বের করবা তখন কি করবা, যেখান থেকে গেছে সেটা থেকে যেখানে গেছে তারটা বিয়োগ দিবা, তার মানে VA থেকে গেছে, তাহলে VA মাইনাস VB করবা, ডিভাইডেড বাই মাঝখানে রোডটা দিয়ে ভাগ করে দিবা। এটাই হচ্ছে তোমার কাজ। আচ্ছা, তাহলে আমরা বললাম নোডাল অ্যানালাইসিস আমরা সবসময় কি ইউজ করবো বলো তো, KCL ইউজ করবো। এটা একটা পয়েন্ট গেল। এখন আমাকে একটু করে বলো তো, যদি আমি এই বি নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করতাম তাহলে কি আসতো, এই বি নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করতাম, এই বি নোডটা যেটা আছে সেটাতে আমি কি অ্যাপ্লাই করব, KCL অ্যাপ্লাই করব, KCL। ওকে,
আরেকটা জিনিস তোমাকে আমি সহজ টেকনিক বলি, সেটা হচ্ছে তুমি যেটা চিন্তা করবা, ধরো তুমি বি নোডে কেসিএল অ্যাপ্লাই করবা না, যদি তোমার বি নোডটাতে সরাসরি কোনো কারেন্ট সোর্স না দেওয়া না থাকে বা কারেন্ট না থাকে, যদি বি নোডে বা কোনো একটা পার্টিকুলার নোডে সরাসরি কোনো কারেন্ট সোর্স কানেক্ট না থাকে, ভোল্টেজ সোর্স থাকতে পারে বা রোধ থাকতে পারে, তাহলে আমরা সবসময় এভাবে চিন্তা করব যে সেই নোডটা থেকে কারেন্ট বের হবে। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি আরেকবার বলি, পয়েন্টটা বলি, কোনো একটা নোডে যদি তোমার কারেন্ট সোর্স সরাসরি যুক্ত না থাকে, তাহলে সবসময় কী চিন্তা করবা, সেই নোডটা থেকে কারেন্ট সবসময় বের হচ্ছে এরকম চিন্তা করব। যেমন আমি তোমাকে বলি, ধরো বি নোডটাতে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, তাহলে আমি চিন্তা করব এখান থেকে একটা কারেন্ট বের হচ্ছে, এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, এটা এভাবে চিন্তা করবো আমরা। তাহলে দেখো তো এইখান থেকে তাহলে কত কারেন্ট বের হবে, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে এই কারেন্টটা কত কারেন্ট বের হবে, দেখো তো এই নোডের ভোল্টেজ হচ্ছে ভিবি, এই নোডের ভোল্টেজ হচ্ছে 10, তাহলে ভিবি মাইনাস 10 ডিভাইডেড বাই 1 হবে না এই কারেন্টের ভ্যালুটা? একটু করে চিন্তা করে দেখো তো, এই কারেন্টটাকে তুমি কত বলতে পারো, এই কারেন্টটা বি থেকে বের হচ্ছে, 10-এর দিকে আসতেছে, তাহলে ভিবি মাইনাস 10 ডিভাইডেড বাই রোধ হচ্ছে 1, তাহলে বি আমরা তাহলে লিখবো কি এখানে বলো তো, এই যে ভিবি মাইনাস 10 ডিভাইডেড বাই এখানে আমরা 1 লিখতে পারি, প্লাস, কারণ আমরা সবগুলো কারেন্টকে বের হচ্ছে চিন্তা করতেছি, সবগুলো কারেন্টকে আমরা বের হচ্ছে চিন্তা করতেছি, তাহলে বের হওয়া কারেন্টটাকে আমি প্লাস দিব যাচ্ছি, তাহলে এই কারেন্টটা কত হবে বলো তো, এই কারেন্টটা কত হবে, ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 5 হবে না? কারণ দেখো বি থেকে আসতেছে, এই নোডের ভোল্টেজটাকে আমরা বি চিন্তা করতে পারি, এই নোডের ভোল্টেজটাকে আমরা ভি চিন্তা করতে পারি, তাহলে এই কারেন্টটাকে আমি কত বলবো, ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 5, কারণ ভিবি থেকে কারেন্ট আসতেছে, তাহলে এই নোডটাকে আমি কারেন্টটাকে আমি বলতে পারি ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 5। তুমি চাইলে ভাই আমি যদি চিন্তা করতাম যে এখান থেকে কারেন্ট যাচ্ছে, এই নোডে কারেন্ট প্রবেশ করতো, তাহলে কী হইতো, তাহলে 0 মাইনাস ভিবি হইতো, ডিভাইড বাই 5 হইতো, বাট চিহ্ন কিন্তু এখানে নেগেটিভ বসাইতে হইতো, কেন বলো তো, কারণ প্রথমটাকে তুমি প্লাস ধরছো, তার মানে বের হওয়া কারেন্টটাকে তুমি প্লাস ধরছো, তুমি যদি চিন্তা করে প্রবেশ করতেছো সেখানে মাইনাস হতো, তো 0 মাইনাস ভিবি আর এখানে মাইনাস, পর আলটিমেটলি এই জিনিসটা আসতো, মানে তুমি কারেন্ট তোমার ইচ্ছা মতো তুমি চিন্তা করতে পারো কারেন্ট প্রবেশ করতেছে বা বের হচ্ছে, এটা তুমি তোমার ইচ্ছা মতো চিন্তা করতে পারো, তো সেই ক্ষেত্রে সেম রেজাল্টই আসবে। তাহলে সবচেয়ে সহজ উপায় কি, সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটাই চিন্তা করো, ধরো কোনো একটা নোডে তুমি কেসিএল অ্যাপ্লাই করবা, সেই নোডে সবসময় চিন্তা করবা যদি কোনো কারেন্ট সোর্স কারেন্ট না থাকে, তাহলে সবসময় কারেন্ট বের হচ্ছে এভাবে চিন্তা করে এই কোয়েশনটা লিখবা, তাহলে তোমার জন্য ম্যাথ আর ভুল হবে না। চলো আমরা অনেকগুলো ম্যাথ করবো, তাহলে আমাদের কনসেপ্ট আরও ক্লিয়ার হয়ে যাবে, তোমার হয়তো এখন অনেকটা ঝাপসা লাগতেছে বাট ক্লিয়ার হয়ে যাবে। দেখো আচ্ছা, এরপর আমরা তাহলে কোন কোন কারেন্টটাকে দেখাই ফেলছি, আমরা এই কারেন্টটাকে দেখাই ফেলছি, এই কারেন্টটাকে দেখাই ফেলছি, এই কারেন্টটা কত হবে, এই কারেন্টটা দেখো ভিবি থেকে বি এর দিকে যাচ্ছে, চিন্তা করছি আমরা এখানে কারেন্টটা এইভাবে করে বের হচ্ছে, তাহলে ভিবি মাইনাস বি এ ডিভাইডেড বাই কিন্তু 2 লিখবো, আবার প্লাস লিখবো কারণ আমি এখানে চিন্তা করে নিয়েছি সব কারেন্ট বের হচ্ছে, তাহলে এখানে আমরা লিখবো প্লাস ভিবি মাইনাস ভি এ ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই এখানে আমরা 2 লিখবো ইকুয়াল টু 0, কারণ আমরা চিন্তা করে নিছি যে এই নোটটা থেকে সবগুলা কারেন্ট বের হচ্ছে, সবগুলা কারেন্ট কী হচ্ছে, বের হচ্ছে, তাহলে ইকুয়াল টু 0 দিয়ে আমরা কিন্তু ইকুয়েশনটা এভাবে করে পেয়ে গেছি। ঠিক আছে, সেমভাবে আমি যদি এবার নোডে তোমাকে কেসিএল অ্যাপ্লাই করতে বলি, তাহলে দেখো তো কী আসবে, নোডে তুমি যদি কেসিএল অ্যাপ্লাই করো তাহলে কী আসবে দেখি আসো, চলে নোডে কেসিএল অ্যাপ্লাই করে আসো নোডটার মধ্যে। আচ্ছা, তাহলে আমিও চিন্তা করবো কি এখানে একটা জিনিস দেখো তো, নোডের সাথে একটা সরাসরি কারেন্ট সোর্স কিন্তু কানেক্ট আছে, একটা সরাসরি কারেন্ট সোর্স কানেক্ট আছে, তার ডিরেকশন এখানে দেওয়া আছে যেটা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে আমি চিন্তা করবো এখানে এরকম যে নোড থেকে এদিকে কারেন্ট বের হচ্ছে, এদিকেও কারেন্ট বের হচ্ছে, এভাবে আমি চিন্তা করবো, বাট এটা নিয়ে আর চিন্তা করার কোনো সুযোগ নেই, কারণ অলরেডি 2 অ্যাম্পিয়ারটা তোমাকে দেওয়াই আছে, এটা নিয়ে আর চিন্তা করার সুযোগ নেই। আমি বলছি তুমি কোন কোন ব্রাঞ্চের কারেন্টগুলোকে বের হচ্ছে চিন্তা করবা, যে এই ব্রাঞ্চে কোনো সরাসরি কারেন্ট সোর্স কানেক্ট নেই, বলো তো এই নোডটার মধ্যে এই ব্রাঞ্চে কোনো সরাসরি কারেন্ট সোর্স আছে, নাই, এই নোডে কোনো সরাসরি কারেন্ট সোর্স আছে, নাই, তাহলে তুমি চিন্তা করবা সবসময় এখান থেকে কারেন্ট বের হবে, বাট এটাকে চিন্তা করার কোনো সুযোগ নেই কারণ এখানে দেওয়াই আছে এটা কারেন্ট সোর্স। ঠিক আছে, তাহলে এই বি নোট নোটটার মধ্যে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো তো, অ্যাট ফার্স্ট আমি যদি এই কারেন্টটাকে লিখতে চাই সেটা কত আসবে, ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসবে ভি এ মাইনাস ভিবি ডিভাইডেড বাই এখানে আসবে 2। কেন, কারণ আমি চিন্তা করে নিচ্ছি এই কারেন্টটা বের হচ্ছে, আর বের হওয়া কারেন্টটা কোত্থেকে যাচ্ছে, কারেন্টটা এ থেকে বি এর দিকে যাচ্ছে, কারণ আমি এদিকে ধরে নিছি, তাহলে এ থেকে বি মাইনাস ডিভাইডেড বাই 2 করে দিলাম, প্লাস ভি এ মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 10, ভি এ মাইনাস 0 ডিভাইডেড বাই হচ্ছে 10। ভাই এখন একটু ভেঙে করাচ্ছি, পরে আর এগুলো জিরো এগুলো বিয়োগ করবো না, কারণ আমি তো জানি বি এ থেকে 0 গেলে ভিএই থাকে। আর এরপরে দেখো তাহলে এই দুইটা কারেন্টকে তুমি বের হচ্ছে চিন্তা করছিলা, তাই এগুলোকে প্লাস বসাইছো, এই কারেন্টটা কিন্তু প্রবেশ করতেছে, তাহলে এই কারেন্ট কিন্তু -2
2 বসাইতে হবে ইকুয়াল টু 0। এটাই তো কেসিএলের নিয়ম। দেখো তো এটা বুঝছো কিনা, একটু 10 সেকেন্ড চোখ বুলাও, দেখো এই সমীকরণ দুইটা বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারতো সবাই। ওকে, এটা বোঝার কথা। আশা করি সমীকরণটা সবাই বুঝতে পারছো। আমরা ম্যাথ দেখলে আরো ক্লিয়ার হবে। পরে আমরা যদি এটাকে যদি 1 নম্বর সমীকরণ নাম দিই, আর এটাকে যদি আমরা 2 নম্বর সমীকরণ নাম দিই, আর 1 আর 2 কে যদি আমরা সলভ করি, তাহলে দেখবে এখান থেকে VA এবং VB এই দুটো ভ্যালু কিন্তু সলভ হয়ে চলে আসবে। এটাই হচ্ছে তোমার নিয়ম আর কি। আশা করি আমরা নোড অ্যানালাইসিসের প্রাইমারি এটা দিতে পারছি। তাহলে এখানে আমি পয়েন্টগুলো একটু করে বলি। নোড অ্যানালাইসিস যেটা করবা সেটা হচ্ছে তোমাকে এখানে নোড ভোল্টেজ ধরতে হবে, যেমন A আর B ধরে নিচ্ছি আমরা এখানে। তারপর রেফারেন্স নোড ধরতে হবে, যেটাকে আমরা গ্রাউন্ড দিয়ে চিন্তা করবো। এরপরে তুমি KCL অ্যাপ্লাই করবা। KCL অ্যাপ্লাই করার সময় সবসময় যে নোডে তুমি KCL অ্যাপ্লাই করবা, চেষ্টা করবা যেন সবসময় কারেন্টটাকে বাইরে যাচ্ছে এই চিন্তা করে ইকুয়েশন বানালে তাহলে আমাদের সুবিধা হবে। ঠিক আছে। আর যদি কোনো কারেন্ট সোর্স থাকে তাহলে তো প্রবেশ করলে নর্মালি আমরা বের হওয়া কারেন্টটাকে যদি প্লাস ধরি, প্রবেশ করা কারেন্টটাকে তখন মাইনাস আগে বসাইতে হবে। হোপফুলি আমরা আইডিয়াটা ক্লিয়ার। তাহলে চলো আমরা কাজ করি। আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো এখানে লেখা আছে, যে দেখো এখানে লিখছে কি, ইন নোডাল অ্যানালাইসিস উই আর ইন্টারেস্টেড ইন ফাইন্ডিং দ্য নোড ভোল্টেজ। ওই যে আমি বললাম এখান থেকে তুমি যদি সলভ করো, এই 1 আর 2 কে যদি সলভ করো, তুমি যদি কি করো 1 আর 2 নাম্বার সমীকরণকে যদি সলভ করো, তাহলে তুমি কিন্তু কি পেয়ে যাবা, এই VA A নোডের ভোল্টেজ আর B নোডের ভোল্টেজ কত সেটা তুমি পেয়ে যাবা। তাহলে আমরা নোডাল অ্যানালাইসিস আমরা অ্যাকচুয়ালি কি বের করতে চাই বলো তো, নোড ভোল্টেজগুলো কত সেটা আমরা বের করে ফেলতে চাই। তাহলে এটাই ফার্স্ট আমরা বলছি ফাইন্ডিং দ্য নোড ভোল্টেজ। গিভেন আ সার্কিট উইথ অ্যান নোড উইদাউট ভোল্টেজ সোর্স, তার নোডাল অ্যানালাইসিস। এগুলো জাস্ট মানে কী স্টেপ আছে দেখো। প্রথমে বলতেছে সিলেক্ট এ নোড, একটা নোডকে সিলেক্ট করো কি হিসেবে, অ্যাজ দ্য রেফারেন্স নোড হিসেবে। ঠিক আছে। অ্যাসাইন ভোল্টেজ টু দ্য রিমেনিং নোড, তার মানে যেটা রেফারেন্স নোড সেটাকে তুমি 0 ভোল্ট বলবা, বাকিগুলোকে তুমি VA VB নাম দাও, এটাই বলছে এখানে। এরপরে কি অ্যাপ্লাই করতে বলছে, অ্যাপ্লাই KCL টু ইচ অফ দ্য নন রেফারেন্স নোড। মানে ওই দেখো আমরা কিন্তু এই নোডে কিন্তু KCL অ্যাপ্লাই করি নাই, যেটাকে রেফারেন্স নোড বললাম। বাকি যে নন রেফারেন্স নোড আছে, এই যে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে কি বলতে পারি, এটা যদি আমাদের রেফারেন্স নোড হয়, এই নোডটাকে যদি আমরা কি নাম দিই, এটাকে যদি আমি রেফারেন্স নোড বলি, রেফারেন্স নোড, তাহলে আমাদের এগুলা যেগুলো আছে এই যে এই নোডগুলা, এগুলোকে তাহলে আমি বলবো নন রেফারেন্স নোড। তাহলে এই নন রেফারেন্স নোডে আমরা কি অ্যাপ্লাই করবো বলো তো, এই নন রেফারেন্স নোডে আমরা KCL অ্যাপ্লাই করবো। ওই KCL অ্যাপ্লাই করার সময় আমরা কোন ল ইউজ করছি, ওহমস ল ইউজ করছি, ওহমের সূত্র ইউজ করছি। এই যে দেখো ওহমের সূত্র কোনটা, এই যে এটা ওহমের সূত্র না, এই যে ওইটা ওহমের সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করছি KCL অ্যাপ্লাই করার সময়। তারপরে তুমি জাস্ট কী করবা, সলভ দ্য রেজাল্টিং সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে এই কোয়েশনটাকে কী করবা, সলভ করার পরে তুমি কি পেয়ে যাবো বলো তো, আননোন নোড ভোল্টেজগুলো তুমি পেয়ে যাবা। বোঝা গেছে, এটা হচ্ছে স্টেপ আর কি। সো আমি বাংলা কথায় তোমাকে বলে দিচ্ছি, এখানে বইয়ের ভাষা ইংলিশে লেখা আছে। তাহলে চলো আমরা একটা কাজ করি, আমরা একটা ম্যাথ সলভ করি। ম্যাথ সলভ করতে করতে আমরা জিনিসগুলো শিখবো। এটার একটা স্পেশাল কেস আছে যেটাকে আমরা সুপার নোড বলি, সেটা আমরা পরে দেখবো। আগে আমরা নর্মাল ম্যাথ করি আসো। দেখো কি বলতেছে, ইউজ দ্য নোড ভোল্টেজ মেথড, মানে নোডাল অ্যানালাইসিস টু ফাইন্ড দ্য পাওয়ার ডিসিপেটেড, মানে পাওয়ার কি পরিমাণ খরচ হয়েছে ইন দ্য 5 ওহম রেজিস্টর। তার মানে এখানে যে 5 ওহম রেজিস্টর দেখতেছো, এই 5 ওহম রেজিস্টরে কি পরিমাণ পাওয়ার ডিসিপেট হয়েছে, মানে পাওয়ার খরচ হয়েছে, সেটা তোমাকে বের করতে বলছে। কীভাবে বের করতে পারবা, তুমি যদি কোনো কারণে I5 এর মানটা বের করতে পারো, তাহলে এখানে কিন্তু তুমি যে পাওয়ারটা, কারণ পাওয়ার ডিসিপেট মানে কত, I² × R, তাহলে I5² × 5 হবে, সেটা তুমি বের করে ফেলতে পারবা। তাহলে নোডাল অ্যানালাইসিস আমরা ইউজ করবো। তাহলে একটা কাজ করি আসো, আমরা এখানে কোনো নোট আমাকে দেওয়া আছে রেফারেন্স না, তাহলে একটা কাজ করতে পারি, আমরা এই নোটটাকে চলো আমরা গ্রাউন্ড চিন্তা করি আসো। আমরা এই নোটটাকে তাহলে গ্রাউন্ড চিন্তা করলাম, তাহলে এটা কত হয়ে যাবে বলো তো, এই নোটটা যদি গ্রাউন্ড হয় তাহলে এই ভোল্টেজটা 0 ভোল্ট, তাহলে এটা 0 ভোল্ট হয়ে যাবে, এটা তাহলে 0 ভোল্ট হয়ে যাবে, রাইট। তারপর এটা 0 ভোল্ট হয়ে যাবে, এটা 0 ভোল্ট হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, এই ভোল্টেজটা কত হবে, এটা 20 ভোল্ট হবে না বলো তো, সরি এটা 0 ভোল্ট, এটা 20 ভোল্ট হবে। আচ্ছা এটা যদি 0 ভোল্ট হয়, এই ভোল্টেজের ভ্যালু দেওয়া 8I5, তাহলে এই ভ্যালুটা 8I5 হয়ে যাবে না। দেখো তো বুঝতেছো কিনা। যদি এটা 0 হয় তাহলে এই ভোল্টেজটা কত হবে, কারণ ডিফারেন্স তো হচ্ছে 8I5, এটা 0 হলে ওইটা 8I5 হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এই নোডের ভোল্টেজটাকে আমি VA নাম দিলাম, আর এই নোডের ভোল্টেজটাকে আমি VB নাম দিলাম। বুঝা গেছে। তাহলে I5 তো আমি বের করতে পারবো কীভাবে, যদি VA আর VB বের করতে পারি, তাহলে I5 = হবে VA - VB ডিভাইডেড বাই কত বলো তো, ডিভাইডেড বাই 5। এভাবে আমরা কিন্তু I5টা আমরা বের করে ফেলতে পারি। ওকে, সো চলো আমি তাহলে এখানে সলিউশনটা করবো। আসলে দেখো অ্যাট ফার্স্ট আমি যদি I5 এর সমীকরণটা লিখতে চাই, সলিউশন, তাহলে I5 এটা ইকুয়াল টু কত আসবে,
দেখো আই5টা কোত্থেকে যাচ্ছে, আই5 ডিরেকশনটা কোন দিকে, এ থেকে বি এর দিকে যাচ্ছে না, তাহলে এখানে আমরা লিখতে পারবো আই5 ইকুয়াল টু কত হবে, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই এদের মাঝখানে ভোল্টেজ কত বলো তো, মাঝখানে ভোল্টেজ হচ্ছে 5, তাহলে এখানে মাঝখানে ভোল্টেজটা হচ্ছে কত, মাঝখানে ভোল্টেজটা হচ্ছে 5। ওকে, সো মাঝখানে ভোল্টেজটা যেটা আছে সেটা হচ্ছে কত 5, তাহলে 5 দিয়ে ভাগ করে দিলাম, তো এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিই। তাহলে i5 বের করতে পারলেই কিন্তু আমাদের পাওয়ার ডিসিপেটটা বের করে ফেলতে পারবো, কারণ পাওয়ার ডিসিপেট ইকুয়াল টু কত বলো তো, i5 এটার স্কোয়ার ইন্টু 5 ওহম। তাহলে i5টা বের করে হচ্ছে আমার কাজ, আর i5 বের করতে হলে ভিএ এবং ভিবি লাগবে। তাহলে তুমি কি অ্যাপ্লাই করবা, আগে ক্যাসিএল অ্যাপ্লাই করবা। কোন নোডে অ্যাপ্লাই করবা বলো তো, ক্যাসিএল অ্যাট দ্য রেট অফ এ নোড অ্যাপ্লাই করবা, অ্যাট এ নোড তুমি অ্যাপ্লাই করবা, করো আসো। দেখো তাহলে আমি চিন্তা করে নিব এই এ নোড থেকে সব কারেন্ট বের হবে, এ নোড থেকে সব কারেন্ট বের হবে। তো এই কারেন্ট যেটা বের হবে সেটাকে লিখতে পারো কত, ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই 5 লিখতে পারো না, যেহেতু এ নোড থেকে বের হচ্ছে। তাহলে আমরা যদি এই কারেন্টটাকে লিখতে চাই, যদি কোন কারেন্ট, এই কারেন্ট আমি চিন্তা করতেছি এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, তাহলে তিনটা কারেন্টকে যদি আমি লিখতে চাই তাহলে আমি কি লিখবো বলো তো, এই যে দেখো আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, কেমন দেখো তোমরা বুঝো কিনা, যে ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই হচ্ছে 2, ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 2, প্লাস ভিএ ডিভাইডেড বাই কত 20, ভিএ ডিভাইডেড বাই হচ্ছে 20, প্লাস ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 0। দেখো তো এটা বোঝা গেছে কিনা সমীকরণটা, দেখো এটা বুঝতে আমি তোমাকে বুঝাই বলি। দেখো অ্যাট ফার্স্ট কী করছি, অ্যাট ফার্স্ট আমরা এই কারেন্টটাকে লিখতেছি, কোন কারেন্টটাকে লিখতেছি, এই কারেন্টটাকে, এই কারেন্টটা কত হবে, ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই হচ্ছে 2, এরপর আমরা এই কারেন্টটাকে লিখতেছি, তাহলে ভিএ মাইনাস 0 তার মানে শুধু ভিএ ডিভাইডেড বাই 20, এরপর আমরা এই কারেন্টটাকে লিখতেছি ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই কত 5। তুমি চাইলে সবগুলো কারেন্টকে যেহেতু আমি বাইরে হচ্ছে চিন্তা করছি, তো এটার আগেও প্লাস, এটার আগেও প্লাস, এটার আগেও কিছু নাই মানে তো এটা প্লাস হবে অবশ্যই। তুমি যদি একটাকে প্রবেশ একটাকে বাইরে চিন্তা করতো তখন তোমাকে প্লাস মাইনাসের জিনিসটা আনতে হইতো, ঠিক আছে। তাহলে এরপরে আমরা তাহলে একটা কাজ করতে পারি, আমরা ভিএগুলোকে আমরা একসাথে লিখে আসো। তাহলে যদি ভিএর কোএফিসিয়েন্টগুলোকে একসাথে লিখতে চাই ভিএ, তাহলে এখানে ভিএ সহগ হচ্ছে 1/2, এখানে হচ্ছে 1/20, আর তারপর আরেকটা শুধু 1/5 আছে একটা, 1/5 আছে একটা। আর ভিবিটাকে যদি একসাথে লিখতে চাই তাহলে প্লাস ভিবি দিয়ে একসাথে যদি লিখতে চাই তাহলে ভিবি হচ্ছে মাইনাস 1/5। আর দেখো এই মাইনাস 20/2টাকে আমরা তাহলে এই পাশে নিয়ে যাবো, তাহলে সেটা 10 হয়ে যাবে, এটা তাহলে হয়ে যাবে 10। আর এটাকে তুমি তাহলে কী করতে পারো, 1 নম্বর সমীকরণ নাম দিতে পারো। দেখো এটা বোঝা গেছে কিনা, হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো এই জিনিসটা, তাই না। তাহলে এইবার যদি আমরা নেক্সটে চলে যাই, নেক্সট পৃষ্ঠায়, তাহলে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো বি নোডের মধ্যে, তাহলে কেসিএল অ্যাপ্লাই করবো অ্যাট দ্য রেট বি নোডের মধ্যে। তাহলে দেখো তো আমরা কী পাচ্ছি এখানে বি নোড অ্যাপ্লাই করে, তাহলে আমি চিন্তা করবো কী বলো তো, এই বি নোড থেকেও কারেন্ট সব বের হবে, এই বি নোড থেকেও কারেন্ট বের হবে, অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখান থেকেও কারেন্ট বের হবে, এখান থেকেও কারেন্ট বের হবে, এখান থেকেও কারেন্ট বের হবে। যদি এরকম চিহ্ন দেওয়ার দরকার নেই, বাট তুমি হিসাব করতে পারো। আচ্ছা এই কারেন্টটাকে তাহলে আমি কত লিখতে পারবো, যদি আমি এই কারেন্টটাকে বের হচ্ছে চিন্তা করতেছি তাহলে এটাকে আমি লিখবো ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 5। তাহলে আমরা কি লিখবো এখানে, এখানে আমরা লিখবো এই যে আমরা এই কারেন্টটা এই নোড থেকে এখানে আমি কারেন্ট যদি বের হচ্ছে চিন্তা করি তাহলে এই কারেন্টটাকে আমি লিখবো ভিবি থেকে ভিএতে যাচ্ছে ডিভাইডেড বাই 5, কেমন। তাহলে এখানে আমি লিখবো কত, ভিবি মাইনাস ভিএ, তাহলে এখানে আমি লিখবো ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 5 প্লাস, দেখো তো আমরা নিচের কারেন্টটাকে কত লিখবো, ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 10, তার মানে শুধুমাত্র ভিবি বাই 10 প্লাস, আমরা তাহলে ওই কারেন্টটাকে কি লিখবো, ভিবি মাইনাস 8i5 ডিভাইডেড বাই হচ্ছে 2, ভিবি মাইনাস 8i5 ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়াল টু 0। দেখো তো এটা বোঝা গেছে কিনা। তুমি যদি চিন্তা করতা যে ভাই আমি এই কারেন্টটাকে বাইরে চিন্তা করছি, এই কারেন্টটাকে বাইরে চিন্তা করছি, আমি চিন্তা করতেছি এই নোট থেকে ভিতরে চিন্তা করবো, তাহলে সেক্ষেত্রে কী করতে হইতো, ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই 5 করতে হইতো। বাট যেহেতু বাইরেও কারেন্টগুলোকে তুমি পজিটিভ চিন্তা করছো, তাহলে ভিতরে কারেন্টটাকে তখন তোমার নেগেটিভ বসাইতে হইতো, তো আগে মাইনাস ভিএ মাইনাস ভিবি, তার মানে ডাইরেক্ট তুমি ভিবি মাইনাস ভিএও লিখতে পারো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, সহজ করার নিয়মটা কি, সহজ করার নিয়মটা হচ্ছে তুমি যেই নোডে চিন্তা করবা, যেই নোটকে ক্যাসিএল অ্যাপ্লাই করবা সবসময় ধরবা সেই নোট থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে তোমার আর মাইনাস নিয়ে চিন্তাই করা লাগবে না, কারণ সবগুলো কারেন্ট যদি বের হয়ে চিন্তা করো তাহলে সবগুলাই পজিটিভ। বাট কারেন্ট সোর্স থাকলে ভিন্ন কথা, কারেন্ট সোর্স থাকলে ওইটা ডিরেকশন চিন্তা করে প্লাস মাইনাস বসাবা। সেমভাবে আমি এই নোটটাকে যখন আমি ক্যাসিএল অ্যাপ্লাই করছি আমি চিন্তা করছি এই কারেন্টটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এটাও বের হচ্ছে, এটা যদি বের হয় তাহলে এটার ইকুয়েশন হচ্ছে ভিবি মাইনাস ভিএ ডিভাইডেড বাই 5, এটা যদি বের হয় তাহলে ভিবি মাইনাস 0 ডিভাইডেড বাই 10, ভিবি মাইনাস 8i5 ডিভাইডেড বাই 2। তো আমি সমীকরণটা এখানে বসাই দিচ্ছি। এখন আমার কাজ কী হবে, এই যে আই5টাকে আমি এই এটাকে আমি এটা দিয়ে ইয়া করতে পারি, রিপ্লেস করতে পারি না, চলো রিপ্লেস করে দিয়ে আসো।
তাহলে রিপ্লেস করে দিয়ে আসো। দেখো তাহলে অ্যাট ফার্স্ট আমরা এখানে লিখতে পারি কত, আমি চলো একটা কাজ করি, আগে এগুলার সহগগুলোকে আগে লিখে ফেলি। তাহলে সেটা হচ্ছে 1/5 শুধুমাত্র, তাই না? শুধুমাত্র কত, শুধুমাত্র হচ্ছে 1/5। ওকে, আর বিগুলোকে -1/5, এটা মাইনাস আছে। আর বিগুলোকে যদি একসাথে রাখি তাহলে কত আসবে, 1/5 আসবে এখানে অ্যাট ফার্স্ট, তারপরে প্লাস 1/10 আসবে এখানে, তারপরে প্লাস এখানে 1/2 আসবে এখানে। আচ্ছা, আর এখানে এটাকে যদি কাটাকাটি করো তাহলে এটা 4 থাকে এখানে, আর i5 থাকে। আর i5 ভ্যালুটা কত, i5 ভ্যালু হচ্ছে তোমার VA মাইনাস ভিবি, VA মাইনাস ভিবি ডিভাইডেড বাই হচ্ছে 5। এটা হচ্ছে i5 এর ভ্যালু ইকুয়াল টু 0। কী করছি বলি, ভিএগুলোকে একসাথে লিখছি, তাহলে ভিএ সহগ হচ্ছে -1/5, ভিবিগুলোকে একসাথে লিখছি তাহলে 1/5, 1/10, 1/2, এইটা 2কে ভাগ করে -4 পাইছি, i5 ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিছি। এবার দেখো, এবার আরও তুমি চাইলে কিন্তু এই ভিএগুলোকে একসাথে লিখতে পারো। তাহলে দেখো ভিএগুলোকে যে আবার একসাথে লিখি, তাহলে এখানে আসবে -1/5, আর ওটা সহগ কত, ভি এর -4/5, আর ভিবির সহগগুলো হচ্ছে দেখো কত এখানে, এটা তো সবগুলো আছেই, সাথে এক্সট্রা করে আরেকটা সহগ আসবে, সেটা কত, +4/5 হয়ে যাবে না সহগটা, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে 4/5 হয়ে যাবে, তারপরে ইকুয়াল টু 0 চলে আসছে নাকি, হ্যাঁ ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু কি চলে আসছে এখানে, ইকুয়াল টু 0 চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন জাস্ট আমি এটা তো সিম্পলিফাই, তাহলে তুমি এক কাজ করো, সমীকরণ দুটাকে সলভ করো, তাহলে তো হয়ে যাচ্ছে। এটাকে তুমি যদি 2 নম্বর সমীকরণ বলো, তাহলে 1 আর 2কে যদি তুমি সলভ করো তাহলে কিন্তু তুমি কী বেরোচ্ছ বলো তো, ক্যালকুলেটারে যদি 1 আর 2কে যদি তুমি সলভ করো তাহলে তোমার সেই ক্ষেত্রে ভিএ কত সেটাও বের হয়ে আসবে, আর ভিবি কত সেটাও তোমার কাছে এখানে বের হয়ে আসবে। চলো সলভ করি। আমি আশা করতেছি ক্যালকুলেটারে তোমরা সবাই সলভ করতে পারো। মোডে গিয়ে, ইকুয়েশন মোডে গিয়ে 1 দিবা, তারপরে কত আসছে এখানে, ফার্স্ট আছে -1/5, ফার্স্টে কত -1/5, তারপরে -4/5, 4/5, তারপরে কত, তারপর হচ্ছে 1/5 প্লাস 1/10 প্লাস 0.5 প্লাস 0.8, তারপর হচ্ছে 0। আর এটা সহগ যদি দেখি আমরা কত, 0.5 প্লাস 1/20 প্লাস 0.2, আর এটা সহগ হচ্ছে -0.2, আর এখানে হচ্ছে 10। তাহলে সলভ করলে আসবে আমার 16। তাহলে ভিএ চলে আসছে কত, ভিএ চলে আসছে হচ্ছে আমার কাছে এখানে 16 ভোল্ট, 16 ভোল্ট, আর ভিবি চলে আসছে আমার কাছে এখানে 10 ভোল্ট, ভিবি চলে আসছে আমার কাছে 10 ভোল্ট। তাহলে কিন্তু আমরা ইজিলি কী বের করে ফেলতে পারি বলো তো, এখানে i5টা বের করে ফেলতে পারি, i5। তাহলে i5 কত চলে আসবে দেখো তো এখানে, i5 যদি আমরা বের করতে চাই i5, তাহলে i5 ইকুয়াল টু আসবে ভিএ মাইনাস ভিবি, তাহলে ভিএ হচ্ছে 16 মাইনাস ভিবি হচ্ছে 10 ডিভাইডেড বাই তোমার কাছে এখানে 5, তাহলে কত আসছে এখানে 6/5 চলে আসছে। তাহলে এত এম্পিয়ার, তাহলে পাওয়ার ডিসিপেটেড কত হবে, তাহলে পাওয়ার 5 ওহম দ্বারা, সেটা হচ্ছে i5 স্কোয়ার ইন্টু 5, কারণ 5 ওহম ছিল। তাহলে চলে আসবে কত দেখো এখানে, i5 স্কোয়ার, তাহলে এটা 36 ভাগের এখানে 25 হবে, আর ইন্টু 5 আসবে এখানে। তাহলে দেখো এটা কত চলে আসবে এখানে, এটা চলে আসছে আমার কাছে, আমি যদি ক্যালকুলেশন করি এখানে একটা সেকেন্ড, কত আসবে দেখো, 36 ইন্টু 5 ডিভাইড বাই 25, তাহলে চলে আসছে 7.2 ওয়াট, 7.2 ওয়াট। তাহলে এতটুকু পাওয়ার ডিসিপেট হবে, কেমন? এখানে আর মাইনাস টাইনাস দেওয়ার দরকার নেই, যেহেতু তুমি আর সামেশন অফ পি বের করতেছো না, তাহলে লিখে দিবা পাওয়ার ডিসিপেট হবে হচ্ছে এতটুকু। হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি, এটা তো তুমি ক্যালকুলেটারে সলভ করবো, আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পারছি। তাহলে চলো নেক্সট অঙ্কে চলে যাই। এই অঙ্কটা একটু করে দেখো, আমি পানি খেয়ে একটু করে তারপর অঙ্কটা শুরু করতেছি, কেমন? অঙ্কটা একটাবার তুমি চোখ বুলাও। চলো সলভ করে দিয়ে আসো, চলো সলভ করে দিয়ে আসো। তাহলে কোয়েশ্চনে কী বলছে এখানে, ডিটারমাইন ভিএক্স ইন দ্য সার্কিট অফ ফিগার এত। আচ্ছা, এই সার্কিটে কী বের করতে বলছে বলো তো, ভিএক্সটা বের করতে বলছে। খেয়াল করো, ভিএক্স হচ্ছে এই নোড এবং এই নোডের ভোল্টেজ ডিফারেন্স। তাহলে একটা জিনিস তুমি আমাকে বলো, এখানে তো অবশ্যই তুমি কী চিন্তা করতে পারো, একটা রেফারেন্স নোড চিন্তা করতে পারো। সার্কিট অ্যানালাইসিস মানে তোমাকে হয় নোড অ্যানালাইসিস ইউজ করতে হবে, নাহলে ম্যাশ অ্যানালাইসিস। কখন ম্যাশ ইউজ করতে হবে সেটা আমি পরে দেখা দিচ্ছি, তুমি দেখলেই বুঝবা। আগে তুমি নোটটা শিখো, নোটটা তুমি কখন অ্যাপ্লাই করতে হচ্ছে। দেখো, আমি যদি একটা কাজ করি এখানে, আমি যদি এটাকে যদি গ্রাউন্ড ধরে নিই, এই নোটটাকে ধরো আমি গ্রাউন্ড ধরে নিলাম,
তাহলে বলো তো এই নোডের ভোল্টেজ কত হবে? এটা 0 ভোল্ট হয়ে যাবে না? এটা তাহলে 0 ভোল্ট হয়ে যাবে না এই নোডের ভোল্টেজটা? এটা 0 ভোল্ট হয়ে যাবে, এটাও 0 ভোল্ট হবে, এটাও 0 ভোল্ট হবে। তাহলে এটা যদি 0 ভোল্ট হয়, এই দুই নোডের ভোল্টেজ ডিফারেন্স Vx, তাহলে এই নোডের ভোল্টেজ হবে Vx, এই নোডের ভোল্টেজটাও কত হবে? Vxই হবে, কারণ এইখান থেকে এতটুকুর মধ্যে কোনো এলিমেন্ট নাই। আচ্ছা এটা যদি 0 ভোল্ট হয় তাহলে এই নোডের ভোল্টেজটা কত হবে? এই নোডের ভোল্টেজ এটা হবে 30 ভোল্ট হবে না? এটা কিন্তু কত হবে বলো তো? 30 ভোল্ট হবে। আচ্ছা আমি একটা কাজ করতে পারি, এই নোডের ভোল্টেজটা আমার আননোন, এটাকে আমি V1 চিন্তা করলাম। এবার একটা জিনিস তুমি চিন্তা করে দেখো তো, এখানে এই নোডের ভোল্টেজ তুমি জানো, এই নোডের ভোল্টেজ তোমারও জানা, এখানে রোধের ভ্যালু জানো, আর কারেন্টের ভ্যালুটাও জানো, সেটা 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে। তাহলে V1টা তুমি অ্যাট ফার্স্ট এখানে আগে বের করে ফেলতে পারবে না নর্মাল ওহমের ল দিয়ে? এই এতটুকুর মধ্যে চিন্তা করো না, এতটুকুর মধ্যে এটা 30, এটা V1, এটা 8, এটা 2 ওহম, 2 অ্যাম্পিয়ার। তাহলে এতটুকুর মধ্যে অ্যাট ফার্স্ট আমি কি লিখতে পারি? তাহলে সলিউশন করতে চাই, এই যে 2 ইকুয়ালটা আমি কি লিখতে পারবো? কারেন্ট 2 ইকুয়াল টু 2 যাচ্ছে হচ্ছে 30 থেকে, 30 মাইনাস V1 ডিভাইডেড বাই হচ্ছে 8 ওহম। তাহলে এখানে চলে আসবে করো দেখো, এই যে 8 দুগুণা 16 চলে আসবে এই পাশে, আর এটা হয়ে যাবে 30 মাইনাস এখানে হচ্ছে V1, এখানে কত? V1। তাহলে এই V1 ইকুয়াল টু কত পেয়ে যাবে? V1 ইকুয়াল টু 30 থেকে তাহলে তোমার 16 বাদ গেলে এখানে থাকবে 14 ভোল্ট। তাহলে এটা চলে আসছে 14 ভোল্ট চলে আসছে। এবার তুমি V1টা তুমি জানো এখানে, ওকে? V1 তোমার এখানে এখন জানা। এবার তুমি যদি V1 এর মধ্যে যদি ক্যাসিয়ার অ্যাপ্লাই করো তাহলে তোমার না Vxটা বের হয়ে আসবে। দেখো কেমনে, আমি তোমাকে দেখাই। এটার মধ্যে আমি এখন এই যে 1 নম্বর নোটে ক্যাসিয়াল অ্যাপ্লাই করবো, আসো কেমন? তাহলে চলো দেখি, আসো চলো আমরা ক্যাসিয়ালটা অ্যাপ্লাই করি। আসো ক্যাসিয়াল @ আমরা 1 নম্বর নোটে ইউজ করব। ওকে, একটা জিনিস দেখো, আমার এখানে কিন্তু অলরেডি দেওয়াই আছে এই 1 নম্বর নোটে কতটুকু কারেন্ট প্রবেশ করতেছে, 2 অ্যাম্পিয়ার। তাহলে এই কারেন্টটাকে নিয়ে আমার কিন্তু চিন্তা করার দরকার নেই। তাহলে যেহেতু 2 অ্যাম্পিয়ারটা প্রবেশ করতেছে, 2 অ্যাম্পিয়ারটাকে আমি মাইনাস ধরবো, প্রবেশটাকে আমরা কি ধরতে পারি? আমরা মাইনাস ধরতে পারি। তাহলে -2 লিখে দিলাম, প্লাস বাকি কারেন্টগুলোকে তো আমরা বের হচ্ছে চিন্তা করবো। তাহলে আমি চিন্তা করবো এই কারেন্টটাও বের হচ্ছে এই ব্রাঞ্চের এদিকে, আর এই কারেন্টটা এখানে বের হচ্ছে। তাহলে বাকি দুইটা কারেন্টকে আমি কত লিখতে পারি বলো তো? এই কারেন্টটাকে আমি কত লিখবো? V1 - 0 ডিভাইডেড বাই 10, তার মানে V1/10 আলটিমেটলি। আর এই কারেন্টটাকে আমি কত লিখবো পরেরটাকে? V1 - Vx ডিভাইডেড বাই হচ্ছে 2, আর ইকুয়াল টু তাহলে 0 আসবে, কারণ আমি প্রবেশ করা কারেন্টটার আগে মাইনাস প্রবেশ করালাম, বাকিগুলোকে আমি চিন্তা করে নিয়েছি তারা বের হচ্ছে, তাহলে এই জন্য প্লাস দিছি। আর V1 - 10, আর এখান থেকে কতটুকু কারেন্ট বের হবে? এই যে V1 - Vx ডিভাইডেড বাই 2, যেহেতু V1 থেকে বের হচ্ছে। তাহলে এখান থেকে দেখো V1 এর মান তুমি জানো অলরেডি, তাহলে এখান থেকে তুমি অলরেডি দেখো -2 প্লাস হচ্ছে V1 কত? V1 হচ্ছে 14, তাহলে 14 ডিভাইডেড বাই 10, তাহলে 14 ডিভাইডেড বাই 10 মানে কিন্তু 1.4, আর এখানে কত আসবে? 14 মাইনাস Vx ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি ইজিলি সলভ করে কিন্তু Vx এর ভ্যালুটা কত সেটা তুমি পেয়ে যাবা। দেখো তো Vx এর ভ্যালুটা এখান থেকে কত আসবে? এখানে চলে আসবে 2 - 1.4 ইন্টু 2, 14 মাইনাস আনসার। তাহলে এখানে চলে আসছে 12.8 ভোল্ট। তাহলে Vxটা করে চলে আসছে এখানে 12.8 ভোল্ট চলে আসছে। হোপফুলি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার, এটা হচ্ছে আমার কাছে এখানে আনসার। ওকে, আশা করি অঙ্কটা তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা তাহলে নর্মাল নিয়ম দেখলাম। এবার নোড অ্যানালাইসিসে দুটো স্পেশাল কেস আছে। একটা চলো দুইটা স্পেশাল কেস আমরা দেখাবো, একটা সুপার নোড, আর একটা কী জিনিস সেটা আমি দেখাচ্ছি। আসো ধরো একটা সার্কিট আঁকি আগে, কেমন? চলো একটা সার্কিট আঁকি, কাজ করে আগে একটা সার্কিট আঁকি, তারপর তোমাকে বোঝাচ্ছি। এই যে স্পেশাল কেসটা আমি তাহলে একটা কাজ করি, কেস নাম্বার 1। কেস নাম্বার 1, এটার নাম হচ্ছে এরকম যে যদি নন রেফারেন্স নোডে সরাসরি ভোল্টেজ সোর্স কানেক্ট থাকে, তাহলে কি হবে চলো দেখার চেষ্টা করি। কানেক্ট থাকে, একটা কাজ করি আমরা এই জিনিসটাকে ধরো এখানে লিখি, কেমন? দাঁড়াও, লক করি আগে এটাকে। হ্যাঁ, লক করলাম। ওকে, এটাকে চলে পাশে নিয়ে আসি। তাহলে আমরা বললাম কি
যদি আমার একটা নন রেফারেন্স নোডে সরাসরি ভোল্টেজ সোর্স কানেক্ট থাকে। ভাই এটা দ্বারা কি বোঝাচ্ছেন আপনি? ধরো তোমাকে বোঝাচ্ছি, দেখো ধরো এরকম আছে একটা সার্কিট দিয়ে তোমাকে বুঝাই কেমন, তারপর তোমার ক্লিয়ার হয়ে যাবে। ধরো একটা সার্কিট আমরা নিচ্ছি এখানে, তারপর ধরা যাক এখানে আমি একটা ব্রাঞ্চ বের করতেছি, আর তোমার ধরা যাক এই জায়গার একটা ব্রাঞ্চ আমি চিন্তা করতেছি। ওকে, নন রেফারেন্স নোট মানে তো তুমি বুঝো, রেফারেন্স নোট বাদে বাকি যে নোটগুলো সেটা হচ্ছে নন রেফারেন্স নোট। ওকে, সো আমি একটা কাজ করি, এখানে একটা ভোল্টেজ সোর্স চিন্তা করব, এখানে একটা রেজিস্টার চিন্তা করব, এখানে একটা রেজিস্টার চিন্তা করতেছি, ঠিক আছে, আর এখানে একটা কারেন্ট সোর্স ধরো। ওকে, এটা ধরো 5 ওহম, এটা ধরা যাক হচ্ছে 2 ওহম, আর এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আমি চিন্তা করতেছি, এর ভ্যালু ধরা যাক আমাদের 20 ভোল্ট, কথার কথা, ঠিক আছে, আর এখানে ধরো একটা কারেন্ট সোর্স দিচ্ছি যার ভ্যালু ধরো 2 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো এই এরকম একটা সার্কিট তোমাকে দেওয়া আছে। এখন আমি কী করলাম, এই নোটটাকে রেফারেন্স ধরে নিলাম, এই নোটটাকে আমি রেফারেন্স ধরে নিলাম, তাহলে এই নোটের ভোল্টেজটা কত হয়ে গেল? 0 ভোল্ট হয়ে গেছে না? তাহলে এটা 0 ভোল্ট হয়ে গেছে না? এটা কিন্তু 0 ভোল্ট হয়ে গেছে, তাহলে এটা 0 ভোল্ট হয়ে গেছে, এটা 0 ভোল্ট হয়ে গেছে। এখন তুমি চিন্তা করো, ধরো কথার কথা তুমি এটাকে একটা এ নোট বলতেছো, যেটা ভোল্টেজ হচ্ছে ভিএ, এটাকে একটা বি নোট বলতেছো, যেটাকে আমি বলতেছি ভিবি, এটাকে আমি কি বলতেছি? ভিবি। তাহলে খেয়াল করে দেখো, এই যে এ নোট আর বি নোট এরা হচ্ছে কি নন রেফারেন্স নোট, এটা হচ্ছে রেফারেন্স নোট, আর এ আর বি এখানে কি নন রেফারেন্স নোট। তো এই নন রেফারেন্স নোটটাতে সরাসরি একটা ভোল্টেজ সোর্স দেখো কানেক্টেড, এখানে কিন্তু কোনো রোধ নাই, দেখো আগের অঙ্কে কিন্তু রোধ ছিল, আগের অঙ্কগুলোতে দেখো রোধ ছিল, এখানে আগের অঙ্কে কিন্তু এখানে রোধ ছিল, রাইট, বাট এই অঙ্কটাতে খেয়াল করে দেখো এখানে কিন্তু কোনো ডাইরেক্ট ভোল্টেজ সোর্স ডাইরেক্ট এখানে কানেক্টেড। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, এখানে তুমি তাহলে আমাকে বলো, আনসার দাও, এটা যদি তোমার 0 ভোল্ট হয় তাহলে এই নোডের ভোল্টেজটা কত ভোল্ট হবে? এটা অবভিয়াসলি 20 ভোল্ট হবে না? তাহলে আলটিমেটলি এটার ভ্যালুটাও 20 ভোল্ট হয়ে যাবে না? তাহলে অলরেডি এই ভোল্টেজটা কিন্তু তুমি জানো, এই যে এ নোডের ভোল্টেজ সেটা কিন্তু তুমি জানো। তাহলে নোড ভোল্টেজ বা নোডাল অ্যানালাইসিস এটা অ্যাপ্লাই করার কারণটা কি? নোডের ভোল্টেজ বের করা। তাহলে এ নোডের ভোল্টেজ তো তুমি অলরেডি জানো, তাহলে এ নোডে তোমাকে আর কেসিএল অ্যাপ্লাই করার দরকার আছে? এ নোডে কিন্তু আর কেসিএল অ্যাপ্লাই করার দরকার নেই। তখন আমরা কি করব, পার্টিকুলারলি তখন আমরা শুধুমাত্র আমরা এই যে বি নোডটা, এই জায়গাটা আমরা কেসিএল অ্যাপ্লাই করব। বুঝতে পারছো কিনা দেখো, এই জায়গাটা আমি কি অ্যাপ্লাই করবো বলো তো, এখানে এই জায়গাটায় হচ্ছে আমরা কেসিএলটাকে অ্যাপ্লাই করব। তাহলে এরকম যদি দেওয়া থাকে 20 ভোল্ট, আমরা সরাসরি এই নোডের ভোল্টেজটাকে তাহলে আমরা 20 ভোল্ট বলে দিতে পারি। এই নোডে আর কি অ্যাপ্লাই করবো না, কেসিএল অ্যাপ্লাই করবো না, কারণ নোডের ভোল্টেজ তো আমি জানি, এই নোডের ভোল্টেজ আমি জানি না, তাহলে এই নোডে শুধুমাত্র আমরা কি অ্যাপ্লাই করবো বলো তো? কেসিএল অ্যাপ্লাই করবো। দেখো এটা বুঝতে পারছো কিনা, এটা দেখো, সরি কেস নাম্বার 1টা বোঝা গেছে কিনা? তাহলে এটা হচ্ছে তোমার কেস নাম্বার 1। তাহলে কেস নাম্বার 1 হচ্ছে এটাই, যদি একটা নন রেফারেন্স নোডে সরাসরি ভোল্টেজ সোর্স কানেক্ট থাকে, তাহলে যেই নোডে কানেক্ট থাকবে সেই নোডে আর কেসিএল অ্যাপ্লাই করার দরকার নাই, বাকি নোডটাতে তুমি কি অ্যাপ্লাই করবা? কেসিএল অ্যাপ্লাই করবা। তাহলে এটা গেছে প্রথম কথা। এবার আসো আমরা একটা দেখি সুপার নোড, একটা কনসেপ্ট আছে সেটা একটু করে বুঝে আসো। সুপার নোড কেস নাম্বার 2 দেখবো, যেটাকে আমরা বলি সুপার নোড। দেখি সুপার নোডের কোনো ইয়ে তো লেখা নেই না, ডেফিনেশন তো লেখা নেই না, তাহলে চলো আমি তোমাকে বুঝাই দিই। সুপার নোড কেস নাম্বার 2 দেখি আসো কেমন। কেস নাম্বার 2 সুপার নোড, এটা বলতে ভাই কি বোঝাচ্ছেন একটু করে বুঝাই দেন। চলো আসো দেখাই সুপার নোড। সুপার নোড বলতে কি বোঝায় চলো দেখাই। সুপার নোড মানে হচ্ছে যদি দুটো নন রেফারেন্স নোডের মাঝখানে যদি ভোল্টেজ সোর্স থাকে, তাহলে সেটাকে আমরা একটা সুপার নোড চিন্তা করবো। মানে বুঝাচ্ছি ভাই জিনিসটা দেখো, খেয়াল করে দেখো। ধরো কথার কথা আমাদের এখানে একটা সার্কিট আমরা আঁকতেছি, দেখো দেখাচ্ছি। ঠিক আছে, এরকম একটা দিলাম আমরা। ওকে, আচ্ছা, দেওয়ার পরে আমরা একটা কাজ করি আসো। ধরো এইটাকে আমরা একটা ভোল্টেজ সোর্স আঁকবো, এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স আঁকবো, এখানে ধরো একটা ভোল্টেজ সোর্স দিয়ে দিব, এই জায়গাটা রোদ দিয়ে দিব, এই জায়গায় ধরো একটা রোদ দিয়ে দিলাম, এই জায়গায় ধরো একটা রোদ দিয়ে দিলাম, ঠিক আছে, এই জায়গায় ধরো একটা যে কোনো কিছু রাখতে পারে। ওকে, তারপর দেখো, তারপর সার্কিটটাকে কমপ্লিট করি আসো। আগে এখানে একটা রোদ দিব আমরা,
এই জায়গাটা রোদ দিলাম, এই জায়গাটা রোদ দিলাম, এখানে একটা আমি ধরো ভোল্টেজ সোর্সকে দিচ্ছি, এটাকে আরেকটু করে মুছি, কেমন বুঝাই দিচ্ছি, কেমন একটু ওয়েট করো, চিত্রটা আঁকার পরে বুঝাই দিচ্ছি সুপার নোড কী জিনিস। হ্যাঁ, মূল সার্কিট হচ্ছে তোমার এরকম। আচ্ছা, এবার খেয়াল করো, এবার ধরো এখানে ধরো প্লাস দিলে এখানে মাইনাস দিলা, এখানে ধরো এখানে প্লাস দিলে এখানে মাইনাস দিলা, এখানে ধরো একটা কারেন্ট সোর্স দিয়ে দিলা, এটা কোনো সমস্যা নেই। এবার বুঝি আসো, ধরো এখানে একটা ভ্যালু দেওয়া আছে 10 ভোল্ট, এখানে একটা ভ্যালু দেওয়া আছে ধরো 2 ওহম, র্যান্ডমলি ভ্যালু নিচ্ছি, ধরো এটা 5 ওহম, ধরো এটা 10 ওহম, ধরো এটা 20 ওহম, র্যান্ডমলি আমরা ভ্যালু নিলাম কিছু, আর এখানে ধরো যাক 5 এম্পিয়ার দেওয়া। আচ্ছা, আর এটার ভ্যালু ধরো 15 ভোল্ট দেওয়া আছে, 15 ভোল্ট। তাহলে এইবার আমরা কি করব, এইবার আমরা কি করব দেখো, এইবার প্রবলেমটা হচ্ছে এখানে এরকম, তুমি যদি এটাকে যদি রেফারেন্স চিন্তা করো, কোনটাকে, ধরো এটাকে তুমি রেফারেন্স চিন্তা করলা, ওকে, তাহলে এটা কত ভোল্ট হবে, অবভিয়াসলি এটা তাহলে 0 ভোল্ট হয়ে যাবে, এটাও তাহলে 0, এই নোডের ভোল্টেজ তাহলে 0 ভোল্ট হয়ে যাবে, এই নোডের ভোল্টেজ তাহলে কত হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে, এই নোডের ভোল্টেজটা তাহলে কত হয়ে যাবে, 0 ভোল্ট হয়ে যাবে। আচ্ছা, এটা যদি 0 ভোল্ট হয় তাহলে দেখো তো আমরা এই নোডের ভোল্টেজটাকে, ধরো এটাকে আমি এ নোড চিন্তা করলে তাহলে এটাকে আমি বলবো ভিএ, আর এই নোডের ভোল্টেজটাকে এটাকে যদি আমি বি নোড চিন্তা করি তাহলে এটাকে আমি বলবো ভিবি। তাহলে একটাকে আমি নাম দিলাম ভিএ, একটাকে নাম দিলাম ভিবি। তো ভিএ আর ভিবি এটা কি রেফারেন্স নোড? না, দুইটা নন রেফারেন্স নোড। তো যদি কোনো কারণে দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স বা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যাই আসুক, মানে যদি ভোল্টেজ সোর্স আসে সেটা ডিপেন্ডেন্টও হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, তখন আমরা যেটা বলবো, তখন আমরা এইটাকে আমরা একটা সুপার নোড বলবো। এটাকে তখন আমরা কি বলবো বলো তো, এই জিনিসটাকে বলা হবে সুপার নোড। এটাকে বলা হবে কি, এটাকে বলা হবে সুপার নোড, এটাকে বলা হবে আমাদের সুপার নোড। তাহলে জিনিসটা দেখো বুঝতেছো কিনা, তাহলে কনসেপ্টটা একটু বুঝো। যদি দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে একটা ভোল্টেজ সোর্স আসে, সেটা ডিপেন্ডেন্ট হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, তাহলে সেটাকে তখন আমরা বলবো সুপার নোড। আর এটাকে তখন আমরা একটা নোডের মতো চিন্তা করব, পুরো জিনিসটাকে আমরা কি করবো, একটা নোডের মতো চিন্তা করব। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, মানে পুরো জিনিসটার উপরে একই সাথে কেসিএল অ্যাপ্লাই করব। পুরো জিনিসটার উপর কি করবো বলো তো, একই সাথে আমরা কেসিএল অ্যাপ্লাই করব, সুপার নোডে আমরা কেসিএল অ্যাপ্লাই করব। ওকে, আচ্ছা, তো চলো আমি তোমাকে বুঝাই বলে আসো। তাহলে আরেকবার বলি কনসেপ্টটা দেখো। সুপার নোড বলতে আমরা কি বুঝি, দুইটা নন রেফারেন্স ভোল্টেজ মানে দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে যদি একটা ভোল্টেজ সোর্স চলে আসে, দুইটা নন রেফারেন্স নোডের মাঝখানে যদি কি আসে, একটা ভোল্টেজ সোর্স চলে আসে, সেটা ডিপেন্ডেন্ট হইতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, সেটাকে আমরা বলবো সুপার নোড। তাহলে এটা কী হবে, একটা সুপার নোড হবে। তো আমরা যেটা করি, সুপার নোডকে আমরা একটা নোড মনে করে আমরা সেটাকে আমরা কী করবো বলতো, এখানে কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে যেটা করতে হবে সেটা কি বলতো, সুপার নোডকে, তাহলে পয়েন্ট একটু বোঝার চেষ্টা করো, সুপার নোডকে একটি নোড চিন্তা করে, একটি নোড চিন্তা করে কেসিএল অ্যাপ্লাই করব। অ্যাট ফার্স্ট কাজ তো এটা, দেন আরেকটা কাজ করব। এরপর আমরা যেটা করব, সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করি। ভাই কীভাবে অ্যাপ্লাই করতে হয় সব শিখাই দেবো, টেনশন নিও না। তাহলে স্টেপটা একটু বোঝার চেষ্টা করো। প্রথম কাজ হচ্ছে যে যদি সুপার নোড থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা সুপার নোডকে একটা নোড হিসেবে চিন্তা করে সেই পার্টিকুলার সুপার নোডে আমরা কি অ্যাপ্লাই করবো, কেসিএল অ্যাপ্লাই করব। আর পরে সুপার নোডের ভিতরে আমরা কেভিএল অ্যাপ্লাই করব। ভাই কীভাবে, ম্যাথটা করাই দেন। চলো আমি একটা এটাই বুঝাই আগে, তারপর আমি তোমার এটার ম্যাথটা আমি করাই দিচ্ছি। চলো এটাই আমি একটু করে বুঝাই। তাহলে আমি একটা পেজ কপি করলাম, মানে আগের পেজেও এই জিনিসটাই আছে, পরের পেজেও এই জিনিসটা, আমি তাহলে একটা কাজ করি, আমি এই জিনিসটাকে চলো মুছে ফেলি, এইটাকে ডিলিট করে আমি চলো এটাকে সলভ করে দিয়ে আসো, এটাকে চলো ডিলিট করে দিই। ঠিক আছে, আমরা এবার এইটা কিন্তু আগের পৃষ্ঠায় আছে কিন্তু, কেমন, আমরা এখন এটাকে একটু সলভ করে দিব আর কি, কীভাবে সলভ করতে হয়। তাহলে অ্যাট ফার্স্ট কাজ কি বলছি তোমাকে, সুপার নোডে তুমি কি অ্যাপ্লাই করবা, কেসিএল অ্যাপ্লাই করো। তাহলে প্রথম কাজ হচ্ছে তোমার কেসিএল অ্যাপ্লাই করবা সুপার নোডে। তাহলে প্রথম কাজটাকে আমরা কেসিএল অ্যাপ্লাই করব অ্যাট সুপার নোডে আমরা কেসিএলটা চলে অ্যাপ্লাই করি আসো। ওকে, দেখো তাহলে একটা জিনিস আমরা তোমাকে বুঝাই বলে, দেখো সুপার নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করো, আমি চিন্তা করে নিব এখান থেকেও ধরো কারেন্ট বের হবে, এখান থেকেও ধরো কারেন্ট বের হবে, এখান থেকেও ধরো কারেন্ট বের হবে, এখান থেকেও ধরো কারেন্ট বের হবে।
জিনিসটা চিন্তা করো, মানে আমি তোমাকে বলি এটা দেখতে তো অনেক বড়, তাই না? এই পুরো জিনিসটা কি দেখতে অনেক বড় না? এই পুরো জিনিসটা যেটা আছে এটা দেখতে কিন্তু অনেক বড়, দেখতে অনেক বড়, বাট এটাকে তুমি একটা নোড হিসেবে চিন্তা করো। এটাকে তুমি কি হিসেবে চিন্তা করো? একটা নোড হিসেবে চিন্তা করো। তাহলে এই নোডের সাথে এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। তাহলে যারা যারা কানেক্টেড সুপার নোডের সাথে সবার একসাথে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এই কারেন্টের ভ্যালুটাকে আমি তাহলে কত বলবো? এই কারেন্টের ভ্যালুটাকে আমি বলবো VA -10। কারণ কেন? কারণ হচ্ছে যদি এটা তোমার 0 হয় তাহলে এই ভোল্টেজটা কত? এই ভোল্টেজটা তো অবভিয়াসলি 10 ভোল্ট হবে, তাই না? এটা যদি 0 হয় তাহলে এখানে আমি তাহলে আমি এই কারেন্টটাকে কত বলতে পারবো? দেখো তো এই কারেন্টটাকে আমি কত বলতে পারবো? এই কারেন্টটাকে আমি বলবো VA -10 ডিভাইডেড বাই কত? 2। তাহলে আমরা অ্যাট ফার্স্ট এই কারেন্টটাকে লিখবো কত বলো তো? এই যে VA -10 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই হচ্ছে 2 লিখলাম, প্লাস, কারণ আমি সবগুলো কারেন্টকে বের হচ্ছে চিন্তা করতেছি। এই কারেন্টটাকে আমি কত বলবো? VA -0 ডিভাইডেড বাই 5, তার মানে VA বাই 5। তাহলে লিখবো এখানে VA ডিভাইডেড বাই 5 লিখবো, প্লাস এই কারেন্টটাকে আমি কত বলবো? এই কারেন্টটাকে এটা বের হচ্ছে কোথা থেকে? VB থেকে, তাহলে VB -0 ডিভাইডেড বাই 10, তার মানে শুধুমাত্র VB ডিভাইডেড বাই 10 বলবো, প্লাস, তাহলে আমি এই কারেন্টটাকে কত বলবো? এটা তো অলরেডি দেওয়াই আছে, তাহলে -5 এম্পিয়ার, কারণ এটা প্রবেশ করতেছে। তাহলে এখানে কত হবে বলো তো? এটা -5 ইকুয়াল টু 0। দেখো বুঝতে পারছো কিনা সুপার নোডে কেসিএল অ্যাপ্লাই করাটা? তাহলে আরেকবার বুঝাই বলি, সুপার নোডকে তুমি তাহলে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল নোড হিসাবে চিন্তা করবা, মানে কল্পনা একটা বক্স হিসেবে চিন্তা করবা আর কি। সুপার নোডকে এভাবে চিন্তা করি, একটি বক্স চিন্তা করো, নোড না বলে বক্স বলি আসে, কেমন? একটি বক্স চিন্তা করে কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে এটাকে আমরা একটা বক্স চিন্তা করলাম, এই বক্স চিন্তা করে আমি কেসিএল যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা এই কারেন্টটাকে কত লিখতে পারবো? VA -10 ডিভাইডেড বাই 2 লিখলাম। এই কারেন্টটাকে আমি লিখতে পারবো কত? VA -0 ডিভাইডেড বাই 5। এই কারেন্টটাকে লিখবো VB -0 ডিভাইডেড বাই 10। ওইটা তো এন্টারই করতেছে -5 ইকুয়াল টু 0। বোঝা গেছে নাকি বুঝো নাই? আমাকে একটু করে কমেন্টে জানাতে পারো, ওকে? কারণ যেহেতু লাইভ ক্লাসে তোমাকে সরাসরি জিজ্ঞেস করতাম। ঠিক আছে, তাহলে আমরা প্রথম স্টেপটা আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে তুমি সিম্পলিফাই করো, জাস্ট সিম্পলিফাই করে VA গুলোকে এক পাশে আনো। তাহলে আমি যদি VA গুলোকে এক পাশে লিখতে চাই তাহলে এখানে কি আসবে? VA এখানে সহগ হচ্ছে 1/2 প্লাস 1/5, আর এখানে হচ্ছে VB এখানে হচ্ছে কত? 1/10, আর এই পাশে যদি নিয়ে যাও তাহলে এটা চলে আসবে 5, 10/2 মানে 5, 5 + 5, তাহলে এটা হয়ে যাবে 10। তাহলে এটাকে তুমি তখন 1 নম্বর সমীকরণ নাম দিতে পারবা। বুঝতে পারছো নাকি বুঝো নেই? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের ফার্স্ট কাজ কিন্তু আমাদের শেষ। এরপরে সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে দুনিয়ার পান্তাভাত, তুমি সুপার নোডে কেভিএল অ্যাপ্লাই করবা। তাহলে কেভিএল অ্যাপ্লাই করবো সুপার নোডে, তাহলে কেভিএল অ্যাপ্লাই করবো সুপার নোড। ভাই এটারে পান্তাভাত কেন বলতেছেন? চলো দেখাচ্ছি আসলে, এটা একদম পান্তাভাত কেভিএল অ্যাপ্লাই করাটা সুপার নোডে, যদিও লেখাটা অনেক বড়। দেখো খেয়াল করে দেখো তো, এই যে 15 ভোল্ট, এই যে 15 ভোল্ট, এই যে 15 ভোল্ট তোমার চোখে পড়তেছে, সেটা কি আসলে? এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স না? এই দুই নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স না? তো কেভিএল তো ভোল্টেজ ডিফারেন্স নিয়ে কাজ করে। তাহলে তুমি এখানে 15 ইকুয়াল টু কি লিখতে পারো জানো? 15 ইকুয়াল টু কি লিখতে পারো বলো তো? 15 ইকুয়াল টু VA -VB লিখবা না VB -VA লিখবা? 15 ইকুয়াল টু কোনটা লেখা উচিত? দেখো প্লাস প্রান্তটা কিন্তু VBর সাথে কানেক্টেড, তাহলে 15 ইকুয়াল টু লিখবো VB -VA। শেষ। এটাই হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করা, এটাই হচ্ছে কি অ্যাপ্লাই করা? কেভিএল অ্যাপ্লাই করা। দেখো এই দুটো লাইন তোমরা বুঝতে পারছো কিনা? এই দুটো লাইন তোমরা দেখো বুঝতে পারছো কিনা? তাহলে আমরা এটাই করলাম। তাহলে এরপরে তুমি চাইলে এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিবা, এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিবা। পরে 1 এবং 2 যদি সলভ করো, তাহলে 1 and 2 যদি সলভ করো তাহলে এই জায়গাগুলো থেকে তুমি ভি এর ভ্যালু কত সেটাও বের করতে পারবা, আবার ভিবির ভ্যালু কত সেটাও তুমি বের করে ফেলতে পারবা। এটাই তো তোমার কাজ। দেখো কত সোজা। আমি আশা করতেছি এটা সবাই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আমি আশা করতেছি সবাই তোমরা এটা বুঝতে পারছো, এখানে কারো কোনো সমস্যা নাই আসলে। ঠিক আছে, আমরা একটা সুপার নোডের ম্যাথ করি। একটা সুপার নোডের কনসেপ্ট আশা করি সবাই বুঝতে পারছো। একটা সুপার নোডের ম্যাথ করে দিই, পরে তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। চলো এই অঙ্কটা করি, এটা সুপার নোডে আমি এর পরে বাকি দুইটা ম্যাথ তোমায় করাই দিব, টেনশন নেওয়ার দরকার নেই। আমাকে বলতেছে ফাইন্ড দ্য ভোল্টেজেস ইন সার্কিট অফ ফিগার, তার মানে নোড ভোল্টেজ বের করতে বসে, V1 কত হবে, V2 কত হবে, V3 কত হবে, V4 কত হবে, এই ভোল্টেজগুলো তোমাকে এখানে বের করতে বসে। ঠিক আছে, চলো আমরা বের করার চেষ্টা করি। আসো একদম সোজা। দেখো অ্যাট ফার্স্ট আমি বলি, দেখো আমরা এখানে এটাকে গ্রাউন্ড দেওয়া, তাহলে এটা 0 ভোল্ট হবে, এটাও তাহলে 0 ভোল্ট হবে, এটাও তাহলে 0 ভোল্ট হবে,
এটাও তাহলে কত হবে বলো তো 0 ভোল্ট হবে। এটা তো আমাদের বুঝতে কারো কোনো সমস্যা থাকার কথা না, যেহেতু গ্রাউন্ড দেওয়া আছে। তাহলে আমাকে তুমি বলো তো একটা জিনিস, এখানে কোনটা কোনটা সুপার নোট খেয়াল করে দেখো। এখানে একটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, 1 আর 2 মিলে একটা সুপার নোট হচ্ছে, আবার 3 আর 4 মিলে কিন্তু আরেকটা সুপার নোট হচ্ছে। কথাটা বুঝতেছো কিনা দেখো। এখানে এই যে 1 নাম্বার নোট, এই নোটের ভোল্টেজটাকে আমি V1 বললাম, 2 নাম্বার নোটের ভোল্টেজটাকে আমি V2 বললাম, 3 নাম্বার নোটের ভোল্টেজকে আমি V3 বললাম, 4 নাম্বার নোটের যে ভোল্টেজটা সেটাকে আমি V4 বললাম। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো, আচ্ছা V4টাকে আমি একটু এই পাশে লিখি, কেমন? একটা কাজ করি, 4টাকে আমি এখানে লিখে আসো, কেমন? এটাকে তাহলে আমি V4 বলতেছি, এই নোটের ভোল্টেজটাকে আমি V4 বললাম। তাহলে তুমি যদি লক্ষ্য করে দেখো, এখানে দুইটা সুপার নোট হচ্ছে। একটা সুপার নোট হচ্ছে এই V1 আর V2 এর মধ্যে, কারণ এখানে 20 ভোল্ট আছে। আরেকটা সুপার নোট হচ্ছে V3 আর V4 এর মধ্যে। তাহলে এখানে দুইটা সুপার নোট হচ্ছে। তাহলে আমি যদি সলিউশনটা লিখতে চাই, দেখো সলিউশন, তাহলে সলিউশন আমরা কীভাবে লিখবো? এখানে সুপার নোট 1 বলতে পারি, সেটাকে আমরা কোনটা বলতে পারি? এটা কার কার মধ্যে গঠিত হচ্ছে? এটা হচ্ছে নোট নাম্বার 1 অ্যান্ড নোট নাম্বার 2 দিয়ে গঠিত হচ্ছে, ঠিক আছে? আরেকটা যেটা সুপার নোট আছে, সেটাকে আমি যদি সুপার নোট 2 বলি, তাহলে সেই সুপার নোট 2টা কার কার মধ্যে গঠিত হচ্ছে? সেই সুপার নোট 2 গঠিত হচ্ছে 3 নাম্বার নোট এবং 4 নাম্বার নোটের মধ্যে। দেখো এটা বুঝতে পারছো কিনা? এই যে দেখো, আমাদের এটা একটা সুপার নোট, ঠিক আছে, এটা একটা সুপার নোট। সেমভাবে আমাদের এটাও একটা সুপার নোট। দেখো এটা বোঝা গেছে কিনা? দেখো এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা? এখানে দুইটা সুপার নোট। আমরা তাহলে এটাকে কি নাম দিছি? আমরা এটা যেটা আছে এটাকে আমি নাম দিছি সুপার নোট। একটু ভেঙে ভেঙে করাবো প্রথম ম্যাথটা, পরের ম্যাথগুলো আমরা ফার্স্ট করাবো, সমস্যা নেই। এটাকে আমরা সুপার নোট 1 নাম দিছি, আর এটাকে আমরা কি নাম দিছি? এটাকে আমরা নাম দিছি সুপার নোট 2। প্রথম ম্যাথ যেহেতু সুপার নোট, আমি একটু ভেঙে ভেঙে করাবো এটাকে, সুপার নোট 2। হোপফুলি সবাই বুঝতে পারছে। আর এই যে বিএক্স, এই যে প্লাস মাইনাস বিএক্স, এটা আসলে আমি একটা কাজ করি, এটাকে উপরে লিখে দিয়ে আসো। প্লাস মাইনাস যে বিএক্স, এটা আসলে 3 ওহমের দুই প্রান্তের রোধ। তাহলে এখানে যে দেওয়া আছে প্লাস মাইনাস ভিএক্স, এটা আসলে 3 ওহমের অ্যাক্রোসের রোধটা দেওয়া আছে তোমার কাছে, ঠিক আছে? আচ্ছা, ওকে, আশা করি আমরা এতটুকু সবাই বুঝতে পারছি। হ্যাঁ, কোয়েশ্চন তো ঠিকই আছে, ওকে। আচ্ছা, এবার আমরা তাহলে একটা অ্যাপ্লাই করবো ক্যাসিএল। চলো আমি একটা কাজ করি, আগে সুপার নোট 1 এর মধ্যে ক্যাসিএল অ্যাপ্লাই করি। তাহলে ক্যাসিএল অ্যাট সুপার নোট 1 এর মধ্যে তাহলে আমি ক্যাসিএল অ্যাপ্লাই করবো। আসো তো চলো করি, আসো একটা কাজ করি, আসো আগে দাগ দিয়ে দিই এখানে একটা। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা অ্যাপ্লাই করি। আসো 1 নাম্বার তাহলে সুপার নোটটার মধ্যে আমরা ক্যাসিএল অ্যাপ্লাই করবো। দেখো তাহলে 1 নাম্বারে যদি আমরা দেখতে চাই কী কী কারেন্ট আছে, দেখো তো। একটা এখান থেকে কারেন্ট আমি চিন্তা করবো বের হচ্ছে, এই কারেন্টটা প্রবেশ করতেছে। আমি চিন্তা করবো এখান থেকেও কারেন্ট বের হচ্ছে, এখান থেকেও কারেন্ট বের হচ্ছে। তাহলে এখানে আমাদের 4টা কারেন্ট লিখতে হবে, কারণ এই সুপার নোট 1 এর সাথে 4টা ব্রাঞ্চ যুক্ত। একটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, একটা ব্রাঞ্চ হচ্ছে এইটা, একটা ব্রাঞ্চ এটা, একটা ব্রাঞ্চ হচ্ছে উপরেরটা, ঠিক আছে? তাহলে এখন দেখো তো আমি কি লিখতে পারি। তাহলে আমি এই কারেন্টটাকে কত লিখবো? V1 - 0/2 না? তাহলে এই কারেন্টটাকে আমি লিখবো V1/2 লিখলাম। তারপর আমরা এই উপরে কারেন্টটাকে কি লিখবো? V1, দেখো V1 থেকে কোথায় যাচ্ছে বলো তো? V4 এ যাচ্ছে। V1 - V4 কত হবে? 3 হবে। তাহলে উপরে কারেন্টটাকে আমি কত লিখবো? প্লাস দিয়ে কত লিখবো বলো তো? প্লাস দিয়ে লিখবো V1 - V4 কত লিখবো? এখানে 2 লিখবো, 3 লিখবো। দেখো এটা বুঝতে পারছো কিনা? আরেকবার বুঝাই বলি। এই যে দেখো, এই যে এই কারেন্টটা যেটা দেখাচ্ছি, সেটা যাচ্ছে কোত্থেকে? 1 থেকে কোথায় যাচ্ছে? V1 থেকে কোথায় যাচ্ছে বলো তো? এই V1 থেকে সরাসরি চলে যাচ্ছে V4 এ। আর এদের মাঝখানে তখন কত রোধ আছে? 3 ওহম রোধ আছে। তাহলে উপরে কারেন্টটাকে লিখতে পারবা V1 - V4/3 লিখবে এখানে, ঠিক আছে? দেখো বুঝতেছো কিনা? V1 থেকে V4 এ যাচ্ছে, /3 হবে। ওকে, বুঝলাম। তারপরে এখানে এন্টার মারতেছে কি? 10 ওহম এন্টার মারতে, 10 এম্পিয়ার এন্টার। তাহলে এন্টার মারাটাকে আমি মাইনাস দিয়ে প্রকাশ করলাম, প্লাস। আর এই কারেন্টটাকে আমি বাইরে চিন্তা করতেছি, তাহলে V2 - V3 কত হবে? 6 হবে। তাহলে V2 - V3 কত হবে? এখানে 6 হবে, =0 হবে। দেখো এটা বোঝা গেছে কিনা? হোপফুলি আমরা সবাই জিনিসটা এখানে বুঝতে পারছি। ওকে, এরপরে দেখো, তাহলে এখান থেকে আমি যদি V1 এর সহগগুলোকে এক পাশে আনি, তাহলে সেটা কত আসবে? 1/2 আসবে এখানে, প্লাস 1/3 আসবে এখানে। ওকে, V1টা লিখে ফেললাম আলাদা করে। তারপর যদি আমি V2টা লিখতে চাই, V2, তাহলে V2 সহগ হচ্ছে কত? V2 সহগ হচ্ছে 1/6। V2 সহগ হচ্ছে কত? 1/6।
তারপরে V3 সহগ কত, V3 সহগ হচ্ছে -1/6, আর V4 এর সহগ হচ্ছে কত, V4 এর সহগ হচ্ছে -1/3, আর টেনটাকে তাহলে তুমি এই পাশে নিয়ে আসো, তাহলে ইকুয়াল টু পাচ্ছ তুমি এখানে 10। তাহলে এটা তোমার হচ্ছে 1 নম্বর সমীকরণ। দেখো 1 নম্বর সমীকরণটা সবাই এখানে বুঝতে পারছো কিনা, হোপফুলি তোমরা 1 নম্বর সমীকরণটা সবাই এখানে বুঝতে পারছো। এইবার আমরা তাহলে কি করবো বলো তো, এবার আমরা এই 1 নম্বর সুপার নোড যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে কি আসবে বলো তো, যদি আমি কি অ্যাপ্লাই করি যে কেভিএল অ্যাট সুপার নোড 1, তাহলে আমরা যদি এবার অ্যাপ্লাই করি কেভিএল অ্যাট সুপার নোড 1, ওই প্রথমটা তো আমি বললাম একদম ডিটেলস আমি ভেঙে ভেঙে সব লিখে দিব, বাট পরেরগুলো থেকে আমরা এত লেখা লিখবো না, ডাইরেক্ট মানে ইকুয়েশনটা করে দিব আর কি। তারপর দেখো তাহলে এখানে কি অ্যাপ্লাই করবো, এখানে যদি অ্যাপ্লাই করি তাহলে এই 20 ভোল্টটা V1 আর V2 এর মধ্যে ডিফারেন্স, 20 এর পজিটিভটা V1 এর সাথে কানেক্টেড, তাহলে V1 - V2 ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, 20। তাহলে এখানে লিখতে পারি V1 - V2 ইকুয়াল টু কত, 20। তাহলে এটাকে আমরা তাহলে 2 নম্বর একটা সমীকরণ নাম দিতে পারি, শেষ। তাহলে এবার আমাদের কাজ কী হবে বলো তো, আমরা তাহলে এখানে 3 আর 4 দিয়ে যে সুপার নোড 2 হয়েছে সেখানে আমরা কেসিএল অ্যাপ্লাই করবো। তাহলে এখানে আমরা লিখবো এখানে তোমার যে কেসিএল এট সুপার নোড 2 অ্যাট সুপার নোড 2, তাহলে অ্যাপ্লাই করি আসো আমরা এখানে। দেখো এখানে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানেও এটার সাথে কয়টা ব্রাঞ্চ কানেক্টেড দেখো তো, একটা কারেন্ট এখানে বের হচ্ছে, একটা কারেন্ট এখানে বের হচ্ছে, একটা কারেন্ট এখান থেকে বের হচ্ছে এদিকে, আর একটা কারেন্ট এখান থেকে এখানে যাচ্ছে। দেখো অ্যাট ফার্স্ট যদি লিখতে চাই, আমি যদি এই কারেন্টটাকে লিখি তাহলে V3 - V2 ডিভাইডেড বাই হচ্ছে 6, তাহলে এই কারেন্টটাকে প্রথমে লিখলে কত আসবে বলো তো, V3 - V2 ডিভাইডেড বাই হচ্ছে 6। কোন কারেন্টটাকে লিখছি, এই যে এই সবুজ বের হওয়া কারেন্টটাকে লিখছি, V3 - V2 ডিভাইডেড বাই হচ্ছে 6, V3 - V2 ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে 6। এই কারেন্টটাকে কত লিখবো, V3 - 0 ডিভাইডেড বাই 4, মানে V3/4, তাহলে প্লাস যেহেতু সব বেরোচ্ছে তাহলে V3/4 হবে। তারপরে এই কারেন্টটাকে কত লিখবো, V4/1 হবে, তাহলে প্লাস দিয়ে এখানে লিখবো V4/1 হবে, প্লাস এই কারেন্টটাকে কত লিখবো, এটা যদি বের হচ্ছে তাহলে V4 থেকে V1 এর দিকে যাচ্ছে এই সবুজ কারেন্টটা, তাহলে V4 - V1 ডিভাইডেড বাই হচ্ছে 3 হবে, তাহলে V4 - V1 ডিভাইডেড বাই কত হবে, এখানে ডিভাইডেড বাই 3 হবে, ডিভাইডেড বাই 3 হবে, ইকুয়াল টু 0 হবে। দেখো এটা বোঝা গেছে কিনা সবার, আমি আশা করতেছি সবাই এই জিনিসটা এখানে বুঝতে পারছো, ঠিক আছে, আশা করতেছি সবাই এই জিনিসটা এখানে বুঝতে পারছো। ওকে, তাহলে আমাদের এরপরে যদি আমি করি সহগগুলোকে যদি কমন নিয়ে এখানে আসো, আমি একটু চেক করে দেখলাম যে ডাটাগুলো ঠিক আছে কিনা কোয়েশ্চনের, তাহলে সব ঠিক আছে দেখলাম, আমি একবার একটু চেক করে দিই, কারণ আমার কাছে আনসার লেখা আছে তো, পরে আনসার না মিলে যদি ডাটাটাই আমাদের টাইপিস ভুল করে রাখে তাহলে সমস্যা। তাহলে এটা 2 ওহম, এটা 10 এম্পিয়ার, তারপর এটা, তারপরে কত, এটা 6 ওহম, এটা 6 ওহম লিখছে, তারপর 3 ওহম, ঠিক আছে এটাও, তারপরে তোমার এটা 1 ওহম, এটা 4 ওহম, দেন এটা কত, এটা হচ্ছে 3Vx, হ্যাঁ সব ঠিক আছে, ওকে সব ঠিক আছে। হ্যাঁ তাহলে করি আসো, তাহলে V1 আমি যদি V1 এর সহগটাকে লিখি তাহলে হচ্ছে কত, -1/3, তাহলে এখানে হচ্ছে -1/3। তারপর যদি আমরা যাই ধরো V2 তাহলে কত আসবে, এখানে -1/6 আসছে। V3 যদি লিখতে চাও V3, তাহলে দেখো V3 কত লিখতে পারবা, V3 সহগ প্লাস V3 সহগ কত, একটা হচ্ছে 1/6, আর এখানে কত আছে, এখানে আছে 1/4, ওকে। আর V4 এর সহগ যদি দেখো, একটা তো 1 আর একটা হচ্ছে 1/3 ইকুয়াল টু 0। দেখো তো সব ঠিক আছে কিনা, V1 হচ্ছে -1/3, V2 হচ্ছে -1/6, V3 হচ্ছে 1/6, 1/4, আর V4 হচ্ছে 1 আর 1/3। দেখো 2 3 4 5 6, 2 4 6, ঠিক আছে। তাহলে এটাকে আমরা তাহলে 3 নম্বর সমীকরণ নাম দিতে পারি। এত বড় অঙ্ক তোমার পরীক্ষায় নাও থাকতে পারে, বাট থাকতেও পারে, সো আমরা করে রাখতেছি আর কি কঠিনটাই। তাহলে আমাদের কিন্তু কেসিএল অ্যাপ্লাই করা শেষ, কোথায়, সুপার নোড 2তে। আমি তাহলে এখন সুপার নোড 2তে কেভিএল অ্যাপ্লাই করবো, তাহলে অ্যাপ্লাই কেভিএল অ্যাট সুপার নোড 2, কেভিএল অ্যাট সুপার নোড 2, চলো অ্যাপ্লাই করি আসো। তাহলে এখানে দেখো অ্যাপ্লাই করলে কি আসবে, সুপার নোড 2তে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো, খেয়াল করে দেখো আমার এই জায়গায় 3Vx হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, আর সেটা কার সমান, 3Vx এটা কিন্তু V3 সাথে পজিটিভ লাগানো, তাহলে V3 - V4, তাহলে এখানে V3 - V4
ইকুয়াল টু কত, ইকুয়াল টু আসবে 3vx, ইকুয়াল টু আসবে 3vx। আচ্ছা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো তো, এই যে vxটাকে তুমি কি লিখতে পারো অ্যাকচুয়ালি, এই vxটা কোন কোন নোডের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স, এই vx এর এক প্রান্ত লাগানো কিন্তু v1 এর সাথে, আর এক প্রান্ত লাগানো হচ্ছে v4 এর সাথে। তাহলে vxটাকে আমি বলতে পারি যেহেতু পজিটিভ প্রান্তটা v1 এর সাথে লাগানো, তাহলে vx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে, তাহলে আমরা vx ইকুয়াল টু কি লিখতে পারি, vx ইকুয়াল টু লিখতে পারি v1 মাইনাস v4। দেখো বুঝতেছো কিনা, vx ইকুয়াল টু কত লিখতে পারি, v1 মাইনাস v4। তাহলে এই vx এর জায়গায় তাহলে আমি কত বসে দিতে পারি, v1 মাইনাস v4। হোপফুলি সবাই বুঝতে পারছি। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি আমরা, তাহলে দেখো তো কত আসবে এখানে, তাহলে এখানে কত আসবে দেখি আসো, তাহলে এখানে v3 মাইনাস v4, আর ডান পাশে আছে কত 3v1 মাইনাস 3v4। তাহলে এই পাশে যদি নিয়ে আসি সবগুলাকে, তাহলে বা এই পাশে আনি সমস্যা নেই, তাহলে 3v1 আর এটা তাহলে মাইনাস v3 এই পাশে চলে আসবে, এখানে মাইনাস 3v4 এখানে v4, তাহলে এটা প্লাস v4 হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস 2v4 থাকবে, মাইনাস 2v4 ইকুয়াল টু 0 থাকতেছে। তাহলে এটাকে তুমি 4 নম্বর সমীকরণ নাম দিতে পারো। এইবার 1 2 3 4কে তুমি যদি সলভ করো, তাহলে তোমার হচ্ছে কি চলে আসবে বলো তো, ওই যে তোমার এখানে ভ্যালুগুলো চলে আসবে। তো যেটা করতে পারি, আমাদের যে নর্মাল ক্যালকুলেটারগুলো, এই যে এই ক্যালকুলেটারগুলো, এগুলোতে কিন্তু নর্মালি তোমার ধরো 4 ঘাতের সমীকরণ, মানে 4টা আননোনের সমীকরণ সলভ করা যায় না, বাট আরও কিছু কিছু ক্যালকুলেটার আছে এগুলোতে কিন্তু সলভ করা যায়। সো যেহেতু আমাদের হাতে নাই, তার মধ্যে ম্যানুয়াল নিয়মে করতে হবে। ম্যানুয়াল নিয়মে তাহলে আমরা কি, আমরা তাহলে 3 চলকের ইকুয়েশন বানাইতে পারি, কারণ এখানে 3 চলকের ইকুয়েশন দিয়ে সলভ করা যায়। তাহলে একটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে এই ইকুয়েশন থেকে আমি দেখো তো এখানে এরকম লিখতে পারি কিনা, এই যে v1 ইকুয়াল টু দেখো তো, আমরা চাইলে এটাকে v1 ইকুয়াল টু 20 প্লাস v2 লিখতে পারি, 20 প্লাস কি লিখতে পারি, v2 লিখতে পারি। তাহলে এটাকে আমি চলো 2 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। এবার একটা কাজ করি, তাহলে সব যেখানে যেখানে v1 আছে সব জায়গায় তাহলে আমি 20 প্লাস v2 দিয়ে রিপ্লেস করে দিই, তাহলে পরে দেখবা v2 v3 v4 এর আননোন ইকুয়েশন তুমি পেয়ে যাচ্ছ। তারপর দেখো তাহলে এটা তো সোজা কাজ, এটা তোমরা নিজেরাই কিন্তু পারবা আসলে। তারপর আমি তোমাকে চলো করে দিয়ে আসো। তাহলে 1 নম্বর সমীকরণে আমি কি করবো, 1 নম্বর সমীকরণে আমরা এখানে তাহলে ওই জাস্ট v1 ওই ভ্যালুটা রিপ্লেস করবো, কেমন। তাহলে v1 এর জায়গায় তাহলে আমি কি বসাবো, v1 এর জায়গায় বসাবো 20 প্লাস v2, 20 প্লাস v2 ইন্টু এখানে কত আছে, এটা 0কে যোগ করো তো, 1/2 আর 1/3 যোগ করলে কত আসে, তাহলে এটা আসবে 5/6। তাহলে এখানে আসবে কত, 5/6, আর প্লাস এখানে ছিল কত v2 ইন্টু 1/6, এখানে ছিল v2 ইন্টু 1, আমি তাহলে বাকিগুলোকে সাদা কালার দিয়ে লিখি, যেটা শুধু রিপ্লেস করছি ওইটাকেই সবুজ কালার থাকুক। তাহলে এখানে আসবে v2 ইন্টু 1/6, একটু বোরিং বাট কিছু করার নাই, কেমন। তারপরে হচ্ছে কত এখানে v3 ইন্টু 1/6, তারপর এটা কত v4 ইন্টু -1/3। 4 নোডের নর্মালি দেয় না আর কি, ইকুয়াল টু 10, বাট আমরা করলে একদম কঠিনটাই করাই যেন তোমার কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যায়। তাহলে এবার তুমি কি করো, জাস্ট v2গুলোকে এক পাশে রাখো, তাহলে v2 তাহলে দেখো 5/6 প্লাস 1/6, আর এখানে তাহলে থাকবে কত v3 ইন্টু -1/6, আর এখানে থাকবে v4 ইন্টু -1/3, আর এখানে তো 10 আছে, আর এখানে কী হবে বলো তো, এই যে 20 ইন্টু 5/6 এটা তাহলে এদিকে চলে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে -20 ইন্টু 5/6। ওকে, এটাকে তাহলে তুমি 5 নম্বর সমীকরণ নাম দাও। হ্যাঁ, এবার বাকি তো বুঝতেই পারতেছো কী করতে হবে, এখান থেকে জাস্ট তোমার v1 এর মানটা বসাবা। ওকে, তাহলে একটা কাজ করি আসো, আমরা এটাকে তাহলে একটু করে কপি করি আসো, কপি করলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই লাইনটা লাগতেছে না, এই 2 লাইন লাগতেছে না। ওকে, এই 2 লাইনটা তো আমাদের লাগতেছে না। আমরা তাহলে এই যে 3 নম্বর সমীকরণে আমরা তাহলে এখানে 3 নম্বর সমীকরণটা লিখি, এই 3 নম্বর সমীকরণে জাস্ট v1 এর মানটা রিপ্লেস করব। এখানে জাস্ট v1 এর জায়গায় তাহলে কত বসাবো বলো তো, v1 এর জায়গায় বসাবো 20 প্লাস v2, তাহলে এখানে বসাবো 20 প্লাস v2, আর এই বাকিটা তো থাকবে এখানে। ঠিক আছে, জাস্ট v1 এর জায়গায় v1 এর এটা মানটা বসাই দিছি, আর কিচ্ছু না। ওকে, আচ্ছা একটু জাস্ট ট্রাই করলাম আর কি, তোমরা কিন্তু লিখে লিখেই করিও, পরীক্ষা খাতায় লিখে লিখে করতে হবে। আচ্ছা যাই হোক, তারপর দেখো এখানে তাহলে আমরা কী পাবো এখন, এরপরে আমি যদি তাহলে এখানে শুধু v2টাকে কমন নিই,
তাহলে আসবে এখানে -1/3, আর এখানে হয়ে যাবে -1/6 হয়ে যাবে, -1/3, আর এখানে থাকবে -1/6। ওকে, সো বাকিটা কিন্তু সেম থাকবে, বাকিটা কিন্তু কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, আর ইকুয়াল দিয়ে এটা কত হয়ে যাবে এখানে, তাহলে 20 × -1/3টা এই পাশে চলে গেলে তাহলে সেটা 20/3 হয়ে যাবে এই পাশে, যেটাকে তুমি 6 নম্বর সমীকরণ নাম দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা পেয়ে গেছি। আর এরপরে এখানেও জাস্ট তুমি সেমভাবে কী করবা, এই যে এই সমীকরণটা ছিল, এইটাকে যেটা তুমি 4 বলছিলা, 4 নম্বর সমীকরণ, এটা তাহলে আমাদের এতটুকু তাহলে লাগতেছে না, আমাদের তাহলে এতটুকু লাগতেছে না। তাহলে আমাদের যে 4 নম্বর সমীকরণ ছিল সেখানেও জাস্ট V1-এর জায়গায় V1-এর মানটা বসাই দিব। 4 নম্বর সমীকরণে এই যে দেখো 3, এই যে আমাদের 3 আছে, আর V1-এর জায়গায় তাহলে কত বসাবো, 20 + V2, 20 + V2। এগুলো কিন্তু ম্যাটল্যাব দিয়ে অনেক সহজে করা যায় আর কি, ম্যাটল্যাব তোমাদেরকে শেখানো হবে সামনে। ওকে, ম্যাটল্যাব দিয়ে অনেক সহজে করা যায়। ওকে, তাহলে এটা আমাদের লাগতেছে না। হ্যাঁ, তাহলে এটাকে যদি একটু মডিফাই করে লিখো তাহলে কত আসবে, এটা এই যে 3V2 মাইনাস এই জিনিসটা চলে আসবে এখানে, আর এটাকে তাহলে তুমি ডান পাশে নিয়ে যাবা 60, আর এটা হয়ে যাবে -60। তাহলে এটাকে তুমি 7 নম্বর সমীকরণ নাম দিতে পারো। তাহলে দেখো এখানে তুমি যদি এগুলোকে সলভ করো এখন, তাহলে আমাদের শুধুমাত্র লাগবে কোনটা, এই যেটা তো লাগতেছে না আমাদের। তাহলে আমরা যদি এখন 5, 6, 7কে যদি সলভ করি তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখো এটা আমাদের 5 নম্বর সমীকরণ ছিল। তাহলে আমরা যদি 5, 6, 7কে যদি সলভ করি, তাহলে আমরা যদি 5, 6 এবং 7 সলভ করলে আমাদের কিন্তু V2 কিসে কিসে মান বেরোবে, V2-র মান বেরোবে, V3 মান বেরোবে, এবং V4 তার মানটা কিন্তু বের হয়ে যাবে। আমাদের কিন্তু এটাই বের করতে বসে যে টোটাল তোমার নোডের ভোল্টেজগুলো কত। আমি জানি না আনসার মিলবে কিনা, কারণ হচ্ছে অনেক ক্যালকুলেশন ভুল হইতেই পারে। সো তোমরা থাকলে ভালো হইতো। যাই হোক, চলো আমরা চেষ্টা করে দেখি। আসো, তাহলে কত আসবে অ্যাট ফার্স্ট, 5/6 প্লাস, আচ্ছা তাহলে এটা কত চলে আসবে এখানে, তাহলে এটা 6, তাহলে 1, তাহলে অ্যাট ফার্স্ট হচ্ছে 1, তারপর হচ্ছে -1/6, তারপর হচ্ছে কত -1/3, তারপর ওটা হচ্ছে 10 মাইনাস 100/6, 100/6 না, হ্যাঁ ওকে। তারপরে দেখে আসো, তারপর হচ্ছে আমাদের এই সমীকরণটা, রাইট, এই সমীকরণে কত 3, তারপর হচ্ছে -1, তারপরে -2 ও -60, পরে হচ্ছে তোমার এই সমীকরণটা, তাহলে কত এখানে মাইনাসটাকে একটা কাজ করি, মাইনাসটাকে বাইরে রাখি, তাহলে 1/3, আর হচ্ছে কত আসে তারা ডাইরেক্ট বসাইতে, এটা 6 যদি রসাগু নাও তাহলে এখানে আসবে 2, আচ্ছা এটা আলাদা ক্যালকুলেটারে করে তারপর মানটা বসাই, কেমন, দাঁড়াও, -1/3 আর -1/6, তাহলে এবার হচ্ছে -1/2, তার মানে -0.5, তারপরে কত 1/6 আর 1/4, 1/6 প্লাস 1/4 আসবে 5/12, তাহলে 5/12, তারপর এটা হচ্ছে 1 + 1/3, তার মানে 4/3, তারপর হচ্ছে 20/3। ওকে, তাহলে আমার কাছে দেখি কত ভ্যালু আসছে এগুলা। একটা আসছে 20/3, V2 আসছে 20/3 ভোল্ট, পরেরটা আসছে 520/3, এর পরেরটা আসছে -140/3। আমি জানি না আনসার মিলছে কিনা, আমি দেখি আনসার মিলছে কিনা, একটা সেকেন্ড আমাকে সময় দাও। কত কত আনসার আসছে এখানে, এখানে তো আনসারগুলো বলে নেই, এখানে জাস্ট তোমার সলভ করতে, বাট ভ্যালুগুলো এখানে লেখা নাই, ভ্যালুগুলো এখানে আমি লিখি নাই কেন। আচ্ছা আমি একটু দাঁড়াও, আমার কাছে আনসারটা আমি কেন জানি লিখি না, একটু চেক করে দেখি আনসারটা কেমন। আমাকে জাস্ট 1 মিনিটের সময় দাও, আমি একটু আনসারটা চেক করে দেখি। তোমরা একটু তাহলে আমাকে জানাই আর কি আনসারটা ঠিক আছে কি ঠিক নেই, কারণ তোমাদেরকে জানাই দিই কেমন। একটা সেকেন্ড, আমার কাছে সলভ করা আছে, আমি একটু চেক করে দেখি, আমাকে 1 মিনিট সময় দাও। ওকে,
ভিটুটা ঠিক আছে 6.667 ঠিক আছে। আচ্ছা নর্মাল ভ্যালু দেখে তো কত আসে এটা, এটা আসছে -46.67 ভোল্ট। এটা আসছিল কত, একটা সেকেন্ড, 6.67 ভোল্ট। আর পরেরটা আসছিল কত এখানে, 173.33 ভোল্ট। এবার দেখি আনসারটা 6.67 ঠিক আছে, ভেরি গুড। 173.33 তাও ঠিক আছে, ভেরি গুড। হ্যাঁ সব ঠিক আছে, চমৎকার ভাই। আর জাস্ট এর সাথে 20 যোগ করে দিলে, হ্যাঁ ওকে ভেরি গুড, হ্যাঁ সব মিলছে ভাই, বাঁচা গেছে। কারণ এই অঙ্ক যদি এখানে ভুল হইতো তাহলে এটাকে মিলাইতে অবস্থা খারাপ হইতো আমার, কেমন? সো বুঝতেই পারছো তোমাকে অনেক কেয়ারফুল থাকতে হবে ক্যালকুলেশনগুলো করার সময়, কেমন? তাহলে এখানে জাস্ট তুমি এবারে ওই যে V1টা বের করে ফেলবা। তাহলে 2 নাম্বার থেকে তুমি যদি দেখতে চাও V1, এটাগুলো করে চলে আসবে 20 + V2, 20 + V2, ভিটুর ভ্যালু হচ্ছে 6.67। তাহলে এখানে চলে আসবে 26.67 ভোল্ট। সো আমি আশা করতেছি এই অঙ্কটা, সুপার নোটের যে অঙ্কটা করছি আমরা, এটা সবাই তোমরা বুঝতে পারছো। দেখো এটা বোঝা গেছে কিনা। একটু বড় ছিল অঙ্কটা ভাই, একটু বড় ছিল, বাট আমি আশা করতেছি অঙ্কটা সবাই বুঝতে পারছো। চলো এবার সহজ অঙ্ক যাই। আসো আমরা এই অঙ্কগুলো করি, একটু করে পড়ে দেখো তো এটা। আর কয়েকটা ম্যাথ করাই দিই, ম্যাথ অ্যানালিসিসটা আমরা আগামী দিন শুরু করবো। কয়েকটা ম্যাথ আমরা চলো করি, সোজা এবারে ম্যাথগুলো সব সোজা। দেখো বলতেছে কি, ক্যালকুলেট দ্য নোড ভোল্টেজ ইন দ্য সার্কিট শোন, মানে তোমাকে এখানে 1 নাম্বার নোডের ভোল্টেজ আর 2 নাম্বার নোডের ভোল্টেজটা কত হবে সেটা তোমাকে বের করতে বসে। ইজি অঙ্ক, কীভাবে করবা? এটাকে, এই নোডের ভোল্টেজটাকে তুমি V1 ধরো, এই নোডের ভোল্টেজটা তুমি V1 ধরে নাও, কেমন? অথবা একটা কাজ করে আসো, এইখানে যে নোডটা আছে এটার ভোল্টেজ আমি V1 ধরে নিব, আর এই নোডের ভোল্টেজটাকে আমি V2 ধরে নিব, ঠিক আছে? তাহলে V1 আর V2 আমি বের করব। তো এটা যেহেতু গ্রাউন্ড, তাহলে গ্রাউন্ড হওয়াতে এটা 0 ভোল্ট হবে, গ্রাউন্ড হতে এটা কত হবে, এটা 0 ভোল্ট হবে, এটাও 0 ভোল্ট হবে, আর এটাও কত হবে বলো তো, 0 ভোল্টই হবে। এবার যদি আমি যদি 1 নাম্বার নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি, দেখো সলিউশন। তো যদি আমি 1 নাম্বার নোডে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কী আসবে এখানে, KCL অ্যাট নোড 1, তাহলে এখানে আসবে আমার অ্যাট ফার্স্ট V1। দেখো আমি যদি চিন্তা করি এখানে কারেন্ট বেরোচ্ছে, তাহলে কী হবে, V1 - 0/2, তাহলে মানে V1/2 প্লাস V1 - V2, V1 - V2 ডিভাইডেড বাই হচ্ছে 4। আর এখানে যদি কারেন্ট এন্ট্রি মারতেছে তাহলে এটা -5 = 0। তাহলে এখান থেকে যদি আমি সহগগুলোকে মানে করি, V1 এর সহগগুলোকে একসাথে নিয়ে ফেলি, তাহলে V1 এটাইগুলো কত হচ্ছে এখানে 1/2, আর প্লাস এখানে আসতেছে 1/4, আর প্লাস V2 এখানে এটা সহগ হচ্ছে -1/4, আর এটাকে যদি এই পাশে নাও তাহলে এটা হচ্ছে 5। তাহলে এটা তোমার 1 নাম্বার সমীকরণ। ওকে ডান। এবার আসি আমরা সেকেন্ডটাতে। তাহলে আমি KCL অ্যাপ্লাই করবো এবার নোড 2তে, KCL অ্যাট নোড 2তে অ্যাপ্লাই করবো। ওকে অ্যাপ্লাই করি আসো। দেখো তাহলে আমি চিন্তা করতেছি সব কারেন্ট ধরো বের হচ্ছে, তাহলে V2, এই কারেন্টটাকে লিখতে পারবো কত, V2 - 0/6, তাহলে লিখবো শুধুমাত্র V2/6 প্লাস ওইটা কত, V2 - V1, কারণ আমি যদি চিন্তা করি এখান থেকে কারেন্ট বের হচ্ছে, তাহলে V2 - V1 ডিভাইডেড বাই 4, তাহলে V2 - V1 ডিভাইডেড বাই আসলে 4। আর এখানে কারেন্ট আরেকটা কী দিতে পারে বলো তো, খেয়াল করে দেখো, এখান থেকে 5 অ্যাম্পিয়ার কারেন্টটা বেরোচ্ছে, তাহলে +5 লিখবো, তাহলে +5 লিখবো। বাট এখানে কিন্তু আবার 10 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করতেছে, তাহলে -10 লিখবো, তাহলে -10 লিখবো = 0 লিখবো। তাহলে এবার দেখো তো যদি আমি V1 এর সহগগুলোকে একসাথে লিখি তাহলে কত আসবে এখানে, তাহলে V1 হচ্ছে -1/4, আর V2কে যদি একসাথে লিখতে চাই V2, তাহলে আসবে এখানে 1/6, আর আসবে +1/4, আর এটা হয়ে যাবে -5, -5টা এই পাশে চলে গেলে 5 হয়ে যাবে, তাহলে এটা 2 নাম্বার সমীকরণ। এবার তুমি যদি এখানে 1 আর 2কে যদি সলভ করো তাহলে তুমি তোমার V1 এবং V2 কত হবে সেটা তুমি পেয়ে যাবা। চলো দেখি আসো। তাহলে আমি 5 নাম্বার ইকুয়েশন সলভ করবো, 2টা আননোনের। সো প্রথমটা হচ্ছে কত, 1/2 আর 1/4, তাহলে সেটা হচ্ছে কত, 3/4, তারপর হচ্ছে -1/4, তারপর হচ্ছে 5, তারপর -1/4, তারপর হচ্ছে 1/6 + 1/4 কত হয় দেখি আমরা একটু করে, 1/6 + 1/4, সেটা আসে 5/12, তাহলে এখানে আসছে 5/12, তারপর হচ্ছে শুধু 5। তাহলে আমার কাছে চলে আসছে আনসার 13.33। কোথায় গেল কলম,
13.33 ভোল্ট। প্রথমটার আনসার হচ্ছে V1 13.33 ভোল্ট। আর V2 এটা কত হবে তাহলে? এটা হবে তোমার হচ্ছে 20 ভোল্ট। তাহলে V2 কত? V2 হচ্ছে তোমার কাছে এখানে 20 ভোল্ট। V2 হচ্ছে তোমার কাছে এখানে 20 ভোল্ট। কেমন? সো হোপফুলি আমরা সবাই বুঝতে পারছি এই দুটো হচ্ছে তোমার কাছে এখানে আনসার। ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাই। আসো, এই দুটো হচ্ছে আমাদের কাছে এখানে আনসার। চলো নেক্সটে চলে যাই। এই অঙ্কটা তো সোজা ছিল, তাই না? এই অঙ্কটা সোজা দেখবা। এটা তাহলে একবার পড়ে দেখো কোয়েশ্চনটা কী বলতেছে। এখানে ভোল্টেজ বের করতে বলতেছে এক নোটের মধ্যে, মানে এক নাম্বার নোট, 2 নাম্বার নোট এবং 3 নাম্বার নোটে ভোল্টেজ কত হবে সেটা তোমাকে বের করতে বলতেছে। কীভাবে করবো অঙ্কটা? চলো দেখে আসো। এখানে খেয়াল করে দেখো, আমি যদি 1 নাম্বার নোটের ভোল্টেজটাকে যদি V1 ধরি, এটা যদি V2 ধরি, এটাকে ধরা যাক আমি V3 বলতেছি। ওকে, কোনো সমস্যা নেই। তাহলে এটা আমার 1 নাম্বার নোট, এটা আমার 2 নাম্বার নোট, এটা আমার 3 নাম্বার নোট। এটা 0 ভোল্ট হবে যেহেতু গ্রাউন্ড এখানে লাগানো, তাহলে এটাও 0 ভোল্ট হবে। এটা তাহলে 0 ভোল্ট হবে। এখানে কোনো সুপার নোট কিন্তু কোথাও নাই। ওকে, আচ্ছা, তাহলে 1 নাম্বার নোটে যদি আমি KCL অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কী পাচ্ছি আমি এখানে। তাহলে যদি আমি এখানে 1 নাম্বার নোটে যদি KCL অ্যাপ্লাই করি, সলিউশন। বাট 1 নাম্বার নোটে KCL অ্যাপ্লাই করার আগে একটা কাজ করি। IX ইকুয়াল টু কত হবে বলো তো? V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 হবে না? কারণ যেহেতু IXটা 1 থেকে 2 এর দিকে যাচ্ছে, তাহলে IX এটা ইকুয়াল টু পেয়ে যাবো আমি V1 মাইনাস V2 ডিভাইডেড বাই কত? ডিভাইডেড বাই 2 পেয়ে যাবো। তাহলে একটা কাজ করি, এটাকে আমি চলো 1 নম্বর সমীকরণ নাম দিয়ে আসো। তাহলে আমি এটাকে কি নাম দিতে পারি? এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। এবার আসো আমি KCL অ্যাপ্লাই করবো 1 নম্বর নোটে। KCL এট নাম্বার 1 নোট। তাহলে দেখো তো আমি এখানে কী পেয়ে যাবো? তাহলে এখানে আমি পেয়ে যাবো, ফার্স্ট অফ অল এই কারেন্টটা তো প্রবেশ করতেছে, তাহলে এটা হচ্ছে -3 প্লাস, তারপর আমি ধরে নিচ্ছি এটা বের হচ্ছে, তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে 2। তারপর দেখো উপর থেকে একটা কারেন্ট কিন্তু বের হবে, তো সেটা 1 থেকে যাচ্ছে 3-এ গিয়ে প্রবেশ করতেছে, তাহলে V1 মাইনাস V3 বাই 4 হবে। তাহলে প্লাস দিয়ে কি লিখবো? V1 মাইনাস V3 বাই এখানে 4 হবে, বাই এখানে 4 হবে। তাহলে ইকুয়াল টু হচ্ছে 0। তো এবার তুমি V1 এর সহগগুলোকে একসাথে লিখো। তাহলে V1, তাহলে সেটা কত হবে? 1/2 আসবে এখানে, আর এরপরটাতে আসবে 1/4। তারপর এখানে কত হয়ে যাবে দেখো? V2কে এখানে লিখো V2, তাহলে সেটা -1/2 হয়ে যাবে। আর V3কে লিখো এখানে V3 ইকুয়াল টু -1/4 হয়ে যাবে। আর ডান পাশে যদি নিয়ে যাও তাহলে কত থাকবে দেখো? এটা 3 হয়ে যাবে। ডান পাশে চলে গেলে এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। -3টাকে ডান পাশে নিয়ে যাও, তাহলে এটা 3 হয়ে যাবে। তাহলে এটা ইকুয়াল টু হয়ে যাবে 3। সো এরপরে তুমি যদি এটাকে একটু করে শর্টকাট করে লিখো, তাহলে V1 এটা তাহলে থাকবে কত? এখানে নিচে থাকবে 4, এখানে 2 আর 1 যোগ করলে 3 হবে। আর বাকিটা তো এটার মধ্যে আছে। তাহলে এটাকে তুমি কি বলতে পারবা? নাম্বার 1 সমীকরণ বলতে পারবা। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। ঠিক আছে, 1 নম্বর সমীকরণ আমরা বললাম। সেকেন্ডে এবার যদি আমরা 2 নম্বর নোটে যদি KCL অ্যাপ্লাই করি, KCL @ 2 নম্বর নোট, তাহলে দেখো তো আমরা কী পাবো এখানে। দেখো 2 নম্বর নোটে আমি চিন্তা করি যে এই কারেন্টটা বের হবে, এই কারেন্টটা বের হবে, এই কারেন্টটা বের হবে, তাহলে কত কত লিখবো? V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 লিখবো। তাহলে V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2 লিখবো। আচ্ছা, এরপরে যদি আমি লিখতে চাই V2 মাইনাস 0 ডিভাইডেড বাই 4, মানে আলটিমেটলি V2/4 লিখবো একটা। আরটা লিখতে পারি V2 মাইনাস V3 ডিভাইডেড বাই হচ্ছে 8। আরটা লিখতে পারি কত? V2 মাইনাস V3 ডিভাইডেড বাই হচ্ছে 8 ইকুয়াল টু 0। তাহলে এবার তুমি সহগগুলোকে পাশাপাশি লিখো। তো V1কে যদি লিখতে চাই, তাহলে V1 এর সহগ কত? -2, -1/2। V2কে যদি লিখতে চাও V2, সেটা কত? 1/2 আর 1 প্লাস 1/4। তাহলে 1/2 ভেঙে ভেঙে লিখতেছি একটু, 1/2 প্লাস 1/4। আর যদি V3কে লিখতে চাও, তাহলে V3 সহগ হচ্ছে -1/8। V3 সহগ হচ্ছে -1/8। আর পুরোটা কিন্তু ইকুয়াল টু 0, কোনো এখানে কনস্ট্যান্ট ভ্যালু নাই। তাহলে আমরা যদি নেক্সট পৃষ্ঠায় যদি যাই, তাহলে আমি কী পেয়ে গেলাম এখানে? V1 ইন্টু -1/2 V1, আর এখানে হচ্ছে -1/2। তারপরে পেয়ে গেছি V2, এটা তাহলে কত আসবে? 4 লসাগু নাও, তাহলে 3/4 হয়ে যাবে। তাহলে প্লাস V2 এখানে তাহলে হয়ে যাবে কত? 3 ডিভাইডেড বাই 4 হয়ে যাবে, প্লাস V3 এখানে, আর এটা কত আসবে দেখো? -1/8 -1/8 হবে ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটাকে তুমি 2 নম্বর সমীকরণ নাম দিতে পারো। আর দেন তুমি যদি KCL অ্যাপ্লাই করো 3 নম্বর নোটে, KCL @ 3 নম্বর নোট,
তাহলে তোমার কিন্তু বাকি 3 নাম্বার ইকুয়েশন চলে আসবে। তাহলে সেটা কত আসবে দেখো, 3 নাম্বার নোডে এই কারেন্টটা যদি বেরোচ্ছে, এই কারেন্টটা বেরোচ্ছে, এখান থেকে একটা কারেন্ট বের হতে পারে। তাহলে V3 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে 8, রাইট। পর হচ্ছে প্লাস টু আইএক্স যেহেতু এটা কারেন্ট সোর্স। তারপর কত আরেকটা V3 মাইনাস V1 বাই 4 প্লাস V3 মাইনাস V1 ডিভাইডেড বাই হচ্ছে 4 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি যদি লসাগু নাও, অথবা তুমি আইএক্স এর মানটাও কিন্তু বসাইতে হবে এট ফার্স্ট। কেমন, একটা কাজ করি, আইএক্স এর মানটা আগে বসাই। তাহলে এটা থাকুক এখানে, তাহলে 2 থাকুক। আইএক্স এর একটা মান কিন্তু আমরা বের করছি অলরেডি, সেটা কত, এই যে V1 মাইনাস V2 বাই 2। তাহলে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস এই জিনিসটা। তাহলে এবার তুমি সহগগুলোকে মানে কমন নিয়ে ফেলো। তাহলে যদি V1কে আমি যদি V1 এর সহগগুলোকে একসাথে লিখতে চাই, তাহলে এখানে 2 কাটাকে এখানে 1 থাকবে, ওইখানে -1/4 থাকবে। V2গুলোকে লিখে আসো, V2 করা থাকবে -1/8, -1/8, 2 কাটা যাবে, তাহলে -1। আর V3কে যদি লিখতে চাই এখানে, তাহলে কত আসবে দেখো, 1/8 এট ফার্স্ট আসবে। এখানে তো V3 কিছু নাই, এখানে আসবে 1/4। এটাকে তুমি 3 নাম্বার সমীকরণ নাম দাও। এবার এই 1, 2, 3কে যদি তুমি সলভ করো, তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত আনসার পেয়ে যাবে। তুমি এখানে 1, 2 এবং 3 নাম্বারটাকে সলভ করে দেখো, তাহলে তুমি এখানে V1 পেয়ে যাবা, দেন তোমার V2 চলে আসবে, এরপর তোমার V3টাও বের হয়ে আসবে। চলো সলভ করে ফেলে আসো, কত আসে দেখি। এখানে অ্যাট ফার্স্ট আমি যদি আগেরটাতে যাই পেজে, তাহলে ইকুয়েশন সলভ করবো, 2 দিব। তাহলে কত 3/4, তারপর হচ্ছে -0.5, -0.25, 3। পরেরটাতে কত, -0.5, 3/4, -1/8, 0। তারপর হচ্ছে 3/4, পরেরটা আসবে কত, -9/8, তারপরেরটা আসবে 8 লসাগু হবে 1 + 2, তার মানে 3/8 হবে, পরেরটা হচ্ছে 0। তাহলে আসছে এখানে আমার কাছে সলভ দাঁড়াও 7.2 আসছে একটা, পরেরটা আসছে 4.8, আর এর পরেরটা আসছে 0। তাহলে এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। কেমন, তাহলে কত আসছে এখানে, এখানে আমার কাছে আনসার আসছে 4.8 ভোল্ট আসছে একটা, 7.2 ভোল্ট আসছে একটা, আরেকটা আসছে তোমার কাছে এখানে 0 ভোল্ট। কিন্তু কেন জানি আনসারটা তো মিলতেছে না, কোথায় ভুল করছি তাহলে, কেন জানি আনসারটা এখানে মিলতেছে না। আমি একটু চেক করে দেখি, সব তো কোয়েশ্চনের ডাটাটা ঠিক ছিল না। 4 ওহম, 2 ওহম, তারপর হচ্ছে এটা 8 ওহম 2ix, তারপরে 4 ওহম 3 অ্যাম্পিয়ার, সব তো ঠিক ছিল, তাহলে মিললো না কেন। একটু তাহলে আমি চেক করে দেখি, কেমন, একটু আমাকে সময় দাও, তাহলে আমি একটু চেক করে দেখি কেন মিলে নেই। অথবা তোমরা একটু চেক করে দেখবা যে আনসারটা নাকি আমি চেক করে দিব। দাঁড়াও, আমাকে 1 মিনিট সময় দিলে আমি বুঝতে পারবো। দাঁড়াও, এখানে আইএক্স ইকুয়াল কি লিখছি, ফার্স্টে V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 লিখছি, ঠিক আছে। এটা -3 এন্ট্রি মারছে, V1 মাইনাস V2 ডিভাইডেড বাই 2 হয়েছে, V1 মাইনাস V3 ডিভাইডেড বাই 4 হয়েছে, এটাও ঠিক আছে, ইকুয়াল টু 0। তারপর এখান থেকে V1, তাহলে 1/2 আর 1/4 যোগ করছি, V2 -1/2 লিখছি, V3 -1/4 লিখছি, আর 3টাকে পাশে নিয়ে গেছি, অ্যাবসলিউটলি কারেক্ট। 3/4 -1/2 -1/4 ইকুয়াল টু 3, কারেক্ট। V2 মাইনাস V1 ডিভাইডেড বাই 2, V2/4 ঠিক আছে, V2 মাইনাস V3 ডিভাইডেড বাই 8 সেটাও ঠিক আছে, ইকুয়াল টু 0 সেটাও ঠিক আছে। তাহলে V1 মাইনাস হাফ, V2 হচ্ছে 1/2 আর 1/4, V3 হচ্ছে কত, দাঁড়াও 1/2 1/4, একটা 1/8 যোগ করে নিই, দেখছো এখানে একটা 1/8 কিন্তু যোগ করে নিই। ওকে, তাহলে এখানে কি আসবে একটা, এই যে দেখো 1/2 1/4 1/8 যোগ করে নিই একটা, এক্সট্রিমলি সরি ভাই। তাহলে এখানে একটা 1/8 যোগ করে নিই, এটাকে যোগ করি। আচ্ছা একটা কাজ করি, এখানে আমি তাহলে উপরে লিখে দিই, তাহলে উপরে একটা প্লাস 1/8 যোগ করবা, ঠিক আছে। তাহলে কত আসবে এখানে, তখন দেখো এটা জাস্ট চেঞ্জ হবে, আর এখানে বাকিটা কি ঠিক আছে, V3 এরটা -1/8 ঠিক আছে। তাহলে এখানে জাস্ট তুমি একটা, তাহলে এটা জাস্ট চেঞ্জ হবে। তাহলে এটা কত আসবে বলো তো, এখানে এটা যদি দেখি আগের পৃষ্ঠায় কত ছিল ভ্যালুটা,
1/0.5 0.25 প্লাস 1/8, তাহলে এটা হচ্ছে 7/8। তাহলে এই ভ্যালুটা কত? 7/8। এক্সট্রিমলি সরি ভাই, 7/8। একটু কেয়ারফুল থাকতে হবে। তাহলে আমার তো মাথা কাজ করতেছে না, অনেকক্ষণ ক্লাস হয়ে গেছে জন্য। এটাই লাস্ট ম্যাথ আমাদের, কেমন আজকে? আচ্ছা যাই হোক, এরপর দেখো বাকিটা কি ঠিক আছে দেখি একটু চেক করে। v3 মাইনাস v2/8, v3 মাইনাস v2/8, তারপর হচ্ছে 2x বেরোচ্ছে, তারপর হচ্ছে v3 মাইনাস v1, v3 মাইনাস v1/4। ঠিক আছে, ঠিক আছে 2, এটা তাহলে v1, হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক আছে। দেন v1 কমন নিলাম এখানে 1, আর এখানে হচ্ছে -1/4। তারপর হচ্ছে v2 -1/8 -1, ওকে। তারপরে v3 1/8, আর এখানে হচ্ছে 1/4। 6টা টার্ম থাকার কথা, 6টা টার্ম আছে। তাহলে এইবার যদি আমি আবার সলভ করি দেখি, এবার ঠিক থাকার কথা 5 1। তাহলে কত কথা আসে দেখি, আসো। এট ফার্স্ট 3/4, সরি হ্যাঁ 3/4 -0.5 -0.25 3। তারপর হচ্ছে এরপরে পৃষ্ঠায় যাই, -0.5, দেন 7/8, তারপরে -1/8, তারপরে 0, দেন হচ্ছে কত 3/4, তারপর হচ্ছে তোমার -9/8, তারপর হচ্ছে 3/8, এরপর হচ্ছে 0। এবার দেখি আনসার কত আসে। এবার আসছে এটা 4.8, হ্যাঁ। তারপর আসছে কত 2.4 ভোল্ট, আর এরপরেরটা আসছে -2.4 ভোল্ট। এবার ঠিক আছে ভাই, এক্সট্রিমলি সরি ফার্স্টে ভুল হওয়ার জন্য। এটা হচ্ছে তোমার কাছে এখানে আনসার। তাহলে আমরা কিন্তু প্রতিটা নোডের কী বের করে ফেলতে পারছি, ভোল্টেজটা কত হবে সেটা বের করে ফেলতে পারছি। আমাদের এটা আমরা শেষ করলাম সুপার নোডের ম্যাথ। আমরা আগামী ক্লাস থেকে ম্যাশ অ্যানালাইসিস শুরু করব। তাহলে আজকের লেকচারটা আমাদের এতটুকুই থাকুক। একটু ক্যালকুলেশনটা লেন্দি ছিল, ক্যালকুলেশনটা তো না করলে আবার বোঝা যায় না যে ম্যাথটা কি আনসার মিলতেছে কি মিলতেছে না, তাই ফুল ক্যালকুলেশন করে দিছি। ধৈর্য নিয়ে ক্লাসটা দেখার জন্য এখন অনেক ধন্যবাদ। আশা করি ক্লাসটা পরবর্তী ক্লাস আরও বেশি এনজয় করবা। ম্যাশ অ্যানালাইসিস শুরু হবে, তোমরা একটু ম্যাথগুলো প্র্যাকটিস করিও। তাহলে সবাই ভালো থাকবা, দেখা হবে নেক্সট ক্লাসে। যাই তাহলে, আসসালামু আলাইকুম।